দুপুরবেলায় আকাশের বাবার হার্ট অ্যাটাক করে। উনি কাজের জায়গায় অজ্ঞান হয়ে যান। এই খবরটা আকাশ ডক্টরের কাছ থেকে শুনে খবর শোনার পর আবিরকে কল দেয়। আবির, আবির। কি হয়েছে আকাশ তোর? তুই এইভাবে কাঁদছিস কেন? তোর কি কিছু হয়েছে? বাবা হার্ট অ্যাটাক করেছে, এখন উনি ডক্টরের কাছে। কোন হসপিটালে? আমি এখনই আসতেছি। আকাশ ঠিকানা দেওয়ার পর আবির আসে। এইদিকে আবির আসার পর ডক্টরও চিকিৎসা করে বের হয়। ডক্টর, বাবা ঠিক হয়ে যাবে তো? চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। শুধু ওনাকে রেস্ট নিতে হবে আর চিন্তা ভাবনা একদম করতে বলবে না। ঠিক আছে, কিন্তু ডক্টর আঙ্কেল, কত টাকা বিল হয়েছে? এই তো 20,000 টাকা হয়েছে। টাকাটা দিয়ে তোমার বাবাকে নিয়ে যেতে পারো। কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায়, কারণ আপনারা জানতে পারবেন শুধু গল্পটার সাথে থাকলেই। আরে বন্ধু, তুই এত চিন্তা কেন করছিস বল তো? এতগুলো টাকা দিব কি করে, তা নিয়ে চিন্তা হচ্ছে। আমি তো আছি, তুই এত চিন্তা কেন করছিস? আবির, তোর উপরে আমি আর কত নির্ভর করে থাকবো বল? একদিন তোর দয়ায় হয় তো আমাকে চলতে হবে। দেখে নিস ডক্টর আঙ্কেলকে কবে নিয়ে যেতে পারবো। বিকালে নিয়ে যেতে পারো। ধন্যবাদ ডক্টর। বিকালে আকাশ ওর বাবাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর ওনাকে শুইয়ে দেয়। আকাশের পরিবারের সবাই আবিকে ওনারা নিজেদের ছেলের মতো করে ভালোবাসে। মা জানো, আজকে হসপিটালে পুরো বিলটা আবির দিয়েছিল। সত্যি আবির, তোমার উপরে আমার পরিবার বারবার ঋণী হয়ে যাচ্ছে। আপনি তো আমার মায়ের মতো। তাছাড়া আপনি নিজেই তো বলেছেন আমাকে আপনার ছেলের মতো করে ভালোবাসেন। তাহলে ছেলে কি তার বাবা মায়ের জন্য এইটুকু করতে পারবে না? কিন্তু তুমি হয়তো একটু বেশি করে ফেলতেছো আমাদের জন্য। এত কিছু চিন্তা করতে হবে না। আমি আরো 3,000 টাকা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে কিছু লাগলে বলবেন আমাকে। আমাকে এখন বাসায় যেতে হবে। দোস্ত, এমনিতে তোর 25,000 মতো খরচ হয়ে গেছে, তারপর এখন আবার। তাই বলছিলাম কি, তোকে আমি চেষ্টা করব আস্তে আস্তে সব টাকা দিয়ে দেওয়ার জন্য। তুই চুপ করবি? আমি আমার বাবা মায়ের জন্য করেছি। তাছাড়া তুই তো জানিস আমার পরিবারের বাবা ছাড়া কেউ নেই। আর বাবা তো থেকেও নেই। উনি ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে থাকে। আমাকে সময় দেওয়ার মতো ওনার হাতে সময় নেই। একমাত্র তোদের বাড়িতে আসলেই আমি বাবা মায়ের আদরটা পাই। আচ্ছা, এখন কি তুই থাকবি নাকি বাসায় চলে যাবি? কেন? না মানে এখনও রান্না হয়নি তো, সেজন্য তুই থাকলে রান্না বসিয়ে দিব। আর যদি না থাকিস তাহলে কোনো রকমের রাতটা কাটিয়ে দিব। আমি খাবার নিয়ে এসেছি, তাই এখন এইগুলো দিয়ে খাওয়া শেষ করো সবাই। তারপর আমি চলে যাব। খাবার শেষে আবির চলে যায়। এভাবে যেতে যেতে এক সপ্তাহ চলে আসে। এক সপ্তাহ পরে বাবা, আমাকে কিছু টাকা দাও, আমাকে কলেজে ফিস দিতে হবে। তুই তো জানিস বাবার ইনকাম তেমন একটা ভালো না। তার উপর সংসারও চালাতে এখন কষ্ট হয়ে যায়। তার উপরে আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে ওখানে, এমন অবস্থায় আমি তোকে টাকা দেবো কি করে? আকাশ ওর বাবার কথা শুনে যতটা না কষ্ট পেল, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওরা অনেক গরিব। আকাশের বাবা দিনে যা রোজগার করে তা দিয়ে ওদের দিনেরটা দিনেই চলে যায়। গরিব হওয়া সত্ত্বেও আকাশ কোনোদিনও নিজের শখ পূরণ করতে পারেনি। সবসময় ওদের পরিবারের অভাব অনটন লেগেই থাকে। বাবা, কলেজ থেকে স্যার বলেছে যদি ফিস না জমা করি তাহলে পরীক্ষা দিতে দিবে না। কি করব বল, আমার কাছে 100 টাকা আছে। এই নিয়ে আজকে বের হব। যদি দুপুরে না ফিরতে পারি তাহলে এই টাকার মধ্যে দুপুরের খাবার খেতে হবে। বাবা, আমি পড়াশোনা যদি ছেড়ে দিই তাহলে তোমার কষ্টটা তো কিছুটা কমাতে পারবো। না, এরকম কথা বলিস না তুই। তোকে আমি পড়াবো, দরকার হলে তোর স্যারের সাথে আমি কথা বলবো। তবুও আমি চাই না তুই আমার মতো কষ্ট কর। তাহলে কি এখন আমার সাথে কলেজ যাবে? হুম, চল ওখানে গিয়ে কথা বলে দেখি। আকাশ ওর বাবাকে নিয়ে কলেজে আসে। এতে বাকি ছাত্রছাত্রীরাও আকাশ আর ওর বাবাকে দেখে হাসাহাসি করতে থাকে। এতে আকাশের অনেক রাগ হলো, কোনো কিছু বলে নেই, কেননা এই আর নতুন কিছু না। ওর সাথে ওরা বলা বলি করতে থাকে। এই কলেজে আকাশের শুধু একটাই বন্ধু আছে। কারোর কথা গুরুত্ব না দিয়ে ওরা চলে আসে স্যারের কাছে। স্যার, আসবো কি? আসুন।
বসুন এখানে। আপনার ছেলের অনেক টাকা বাকি এখন। এতগুলো টাকা বাকি রেখে আমি আর কিছু করতে পারবো না। স্যার, আপনার কলেজে কি আমার এই ছেলেটাকে বিনা টাকায় কি পড়াতে পারবেন না? হাজার হাজার ছাত্র ছাত্রীর মধ্যে ওকে কি পারবেন না এই সুযোগটা দিয়ে দিতে? দেখুন, সম্পূর্ণ ফ্রি তো সম্ভব না। আপনার ছেলে এই কলেজের টপার, তাই সেই হিসাবে আমি ওর বেতন অর্ধেকের চেয়ে কমিয়ে আনতে পারবো, কিন্তু সম্পূর্ণ কমাতে পারবো না। ওর পরীক্ষা আর 10 দিন পর, তাই ওখানে ফর্ম ফিল আপের 3,000 টাকা জমা করতে দিবেন, নয়তো আমার আর কিছু করার থাকবে না। স্যার, একটু দয়া করুন আমার ছেলেটাকে। দেখুন, আপনার ছেলে মেধাবী বিধায় আমি এত কিছু করেছি, নয়তো ওকে এই কলেজেই রাখতাম না আমরা। আপনারা তাহলে এখন আসুন। আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসতে থাকে। এতে করে বাকি সবাই আরও একবার হাসতে থাকে তা দেখে। আকাশ, আমার জন্য ওরা তোকে এইভাবে অপমান করে, তাই না? না বাবা, তেমন কিছু না। আমি তো ঠিক আছি। তাছাড়া এসব শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু ওরা তোমাকে এত কিছু বলে যা আমার সহ্য হয় না। তাহলে একদিন তুই বড় হয়ে এদের সবাইকে দেখিয়ে দিবি তুই আমার সন্তান ছিলি। ঠিক আছে বাবা, এখন তাহলে চলো বাসায় যাব। তুই বাসায় যা, আমি কাজে যাচ্ছি। ঠিক আছে বাবা, তুমি কিন্তু দুপুরে খেয়ে নিবে মনে করে। খাবো। তোর মাকে বলেছি আমার জন্য খাবার রান্না না করতে, আমি রাতে খেয়ে নেব। আচ্ছা বাবা। আকাশের বাবা তো চলে যায় কাজে। এইদিকে আকাশ বিকালে ওর বন্ধুর সাথে দেখা করে। আকাশের একমাত্র বন্ধু আবির। আবিরের সাথে দেখা হওয়ার পর কিরে, এতক্ষণ লাগে কি তোর আসতে? কি করব বল, হেঁটে হেঁটে আসতে হয় আমাকে, তার জন্য তো সময় লাগবে। তাছাড়া দেখছিস না কতটা গরমে ভিজে গেছি। এখানে বস, এই সে ঠান্ডা, কিছু খেয়ে নে। না রে বন্ধু, এভাবে আর কত তোর উপরে আমি নির্ভর করে থাকবো? আমাকে তো কিছু একটা করতে হবে। আমি কি তোকে একবারও বলেছি আমার উপর তুই নির্ভরশীল? কিন্তু কি করব, তুই যখন আসিস কিছু না কিছু তো আমাকে খাওয়াস, কিন্তু আমি তো তোকে কিছুই খাওয়াতে পারি না। তার উপর তুই বাবা মায়ের জন্য টাকা খরচ করস। এভাবে আর কতদিন? চিন্তা করিস না, হয়তো এমন একদিন আসবে আমি তোর কাছে সাহায্য চাইতে আসবো, সেদিন আমাকে তুই ফিরিয়ে দিবি না তো? আমি নিজের শেষ নিঃশ্বাস দিয়েও তোর সাহায্য করে যাব, কিন্তু আমার যে একটা কিছু করতে হবে। বাবার তো দেখেছিস অবস্থা অনেক খারাপ, জানি না কখন কি হয়ে যায়। তারপর আমি এখনও অতটা বড় হইনি যে কোনো চাকরি করব। বন্ধু, ঠিক বলেছিস। তুই যদি আরেকটু বড় হতি তাহলে আমাদের কোম্পানিতে আমি তোকে চাকরির ব্যবস্থা করে দিতাম, কিন্তু এখন তোকে চাকরি দিলেও আমি কেরানি বা ফাইল পত্র এগিয়ে দেওয়ার কাজই দিতে পারবো, কিন্তু এতে যে তোর সম্মান নষ্ট হয়ে যাবে। আর আমি যে চাইবো না সেরকম কিছু হোক। কিন্তু আমার তো করতে কোনো অসুবিধা নেই। তোর না থাকলেও আমার আছে। আমি জেনে শুনে তোকে এত নিচু পদে থাকতে দিতে পারবো না। দেখা গিয়েছে অনেকে তোর সাথে খারাপ ব্যবহার করবে, যা আমি দেখতে পারবো না। এমনি তো অনেকে কম খারাপ ব্যবহার করছে না, এই আর নতুন কি হবে আমার জন্য? তবু আমি পারবো না। আমি তোকে অন্য পথ দেখিয়ে দিতে পারি। কি সে পথ? তুই টিউশনি কর, এতে তোর জন্য ভালো হবে। কিছু টাকাও পেয়ে যাবি আর সময়ও কেটে যাবে। কিন্তু আমি এখন টিউশনি কোথায় পাবো? তাছাড়া আমার পোশাক দেখে তো অনেকে আমাকে টিউশনি দিতে চাইবে না। চিন্তা করিস না, আমি তো আছি। তাছাড়া তোকে ভালো দেখে আমি কিছু শার্ট প্যান্ট গেঞ্জি কিনে দেবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। তুই কিন্তু না করতে পারবি না। না করবো না, ঠিক আছে, কিন্তু টিউশনির টাকা পেলে আমি তোকে দিয়ে দিব। লাগবে না দেওয়া। না রে, আমি তোর উপর এতটা নির্ভর করে যে থাকতে চাই না। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। আমি তোর জন্য টিউশনির ব্যবস্থা করতেছি। তাহলে তো উপকার হবে। ঠিক আছে, তুই বাসায় যা তাহলে। আমিও বাসায় যাব, বাকি কথা কলেজে আসলে হবে। আচ্ছা, সাবধানে যাস। ওরা চলে যায়। এইদিকে পরের দিন কলেজে যাওয়ার জন্য বের হয়। তখন রাস্তার মধ্যে অনেক পানি জমেছিল। একটা গাড়ি যাওয়ার সময় আকাশের পুরো শরীরটা ভিজিয়ে দিয়ে যায়। প্রথমে স্বাভাবিকভাবে নিল, কিন্তু গাড়িটা একটু সামনে যাওয়ার পর আবার থেমে যায়, আবার পিছনে ফিরে আসে। তখন আকাশ ভেবেছিল
হয়তো ভুল হয়ে গিয়েছিল বলে সরি বলবে, কিন্তু সেরকম কোনো কিছুই হলো না। উল্টো সামনের দিক থেকে আবার ভিজিয়ে দিল। এবার তো আকাশে অনেক রাগ হলো, তাই রাস্তার পাশ থেকে একটা ইটের টুকরো নিয়ে হাতে নেয় গাড়ির গ্লাসে মারার জন্য। তখন অবাক করে গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। মেয়েটাকে দেখার পর ও হাতের ইট এখনও হাতেই রেখে দিল। মেয়েটি সামনে এসে আকাশকে একটি থাপ্পড় দেয়। তুমি আমাকে মারলে কেন? কথাটা বলাই আরও একটা থাপ্পড় দেয়। তুমি আমাকে আবারও মারলেন? তো কি করবি তুই? তোর মতো ছোট লোকের বাচ্চার সাহস কি করে হয় আমাকে তুমি করে বলার? আকাশও এবার একটা থাপ্পড় দেয়, হাতের ইটটা নিচে ফেলে দিয়ে। তোর সাহস তো কম না, তুই আমাকে থাপ্পড় মেরেছিস। তোকে তো আমি আজকে গাড়ির নিচেই মেরে ফেলে দিব। ছোট লোকের বাচ্চা, কোন সাহসে তুই আমার গাড়িতে ইট মারার জন্য নিয়েছিস? আপনি প্রথমে একবার ভিজিয়ে দিয়ে চলে গেলেন, তাই ভাবলাম ভুল করে হয়েছে, কিন্তু পরের বার আবার একই কাজ করাতে আমি বুঝতে পেরেছি ইচ্ছে করে করেছেন। তাই পরের বার যদি করতে চাইতেন তাহলে এই ইট দিয়ে আপনার গাড়ির কাঁচগুলো আমি ভেঙে দিতাম। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি জানিস এই কাচের দাম কত? তোর ঘর বিক্রি করলেও তো এই গাড়ির কাচের দাম হবে না। সাহস থাকলে ভেঙে দেখা। একেবারে পুলিশ স্টেশনে নিয়ে এমন মার খাওয়াবো যে সারা জীবনেও আর উঠে দাঁড়াতে পারবি না। চুপচাপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। কেননা তার কারণ তো আপনারা বুঝতে পারছেন। এরা যখন গাড়ি করে এসেছে তখন তো আপনারা বুঝতে পারছেন এটার বর্তমান পরিস্থিতি আর আকাশের পরিস্থিতি এক না। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই। কিন্তু শার্টটা ময়লা করে ফেলেছে, এর জন্য তো আকাশকে কিছু একটা করতে হবে। নয়তো এই মেয়ে এরকম জঘন্য ঘটনা অন্য কারোর সাথে করবে না, তা তো বলা যায় না। সরি বলুন আমাকে। এরকম কথা শুনে ইরা তো অবাক হয় তার সাথে। কি, তোর মতো ছেলেকেই ইরা চৌধুরী সরি বলবে? বলেন। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম গরিব খ্যাত ছেলেকে আমি সরি বলবো? তাহলে বলবেন না, তাই তো? কখনোই না। না বলে কি করবি তুই? এরাও তখন হালকা পানির উপরে দাঁড়িয়েছিল, তাই আকাশ ওর পা দিয়ে পানির উপরে লাথি দিতেই ওই পানিগুলো ইরার পুরো শরীর ভিজিয়ে ফেলে। সাথে মুখের মধ্যে পড়াতে তো এরা আরও বেশি রেগে যায়। ছোট লোকের বাচ্চা কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার ড্রেস আর আমাকে নোংরা করেছিস? আপনি যখন সেম কাজ করেছেন তখন সে কথা কি আপনারও মনে ছিল না? আপনি তো ইচ্ছে করে করেছেন, তাও নিজের দোষ স্বীকার করলেন না। তোকে তো আমি দেখে নিব। যা দেখার এখানে দেখে নিন, পরে আর নাও দেখার সুযোগ পেতে পারেন। ইডিয়েট কোথাকার, এই ময়লা অবস্থায় তোকে দেখার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে কি বাসা থেকে আবার চেঞ্জ করে আসবো নাকি? অবশ্যই আপনি এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করবেন না। যদি করেন তাহলে তো ভালো হবে, একসাথে ভালো করে দেখার সুযোগটাও পেয়ে যাবেন। এত কথা আসে কি করে তোর? মনে রাখিস, এরপর যদি তোকে আমি কখনো আমার আশেপাশে দেখি তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। ও তাই নাকি? তাহলে আমাকে মারলে তো আপনি ফাঁসির হাত থেকে বাঁচতে পারলেও কয়েক বছর জেল তো হবেই। আর এত সুন্দর রূপ যৌবন নিয়ে যদি এইভাবে জেলে পড়ে থাকেন তাহলে তো আর কিছু বলার নেই। ওই তুই থামবি? তোকে আবার যেন না দেখি এখানে, কথাটা কিন্তু তুই মনে রাখবি। আমার মনে থাকবে, কিন্তু আপনি যদি কখনো আমার পাশে এসে বসেন তাহলে হয়তো আমার সব চিন্তা চেঞ্জ হয়ে যাবে। তুই তো একটা বাচাল ছেলে, এত বকবক কি করে করতে পারিস তুই? আমি বকবক করি নাকি আপনি বকবক করেন? উফ, ইরা ওইখান থেকে রেগে চলে যায় আর আকাশও হাঁটতে হাঁটতে চলে আসে কলেজে। কলেজে এসে আরও বেশি অবাক হয়ে যায়, কেননা ওই গাড়িটা ওদের কলেজে দেখে। কি ব্যাপার, এই গাড়িটা এখানে কেন? এটা কি ওই গাড়িটা নাকি? আমার তো ওই গাড়িটা মনে হচ্ছে। তাহলে কি ওই মেয়েটা এই কলেজে এসেছে? গতকাল তো স্যার বলেছিল আমাদের ক্লাসে একটা মেয়ে এসে ভর্তি হয়েছে, অনেক বড় লোক ঘরে মেয়ে। তাহলে কি এই মেয়েটা সে? ধুর, আমিও কত কি ভাবছি, এটা ওই মেয়ে কেন হতে যাবে? আমার তো ক্লাসের সময় হয়ে এসেছে, যাই তাড়াতাড়ি করে। ক্লাসে চলে আসে, এসে দেখে সবাই মোটামুটি বসে আছে, কিন্তু একটা সিট এখনও ফাঁকা আছে।
আর ওই সিটে শুধু একমাত্র আকাশেরই বসার অধিকার আছে, কেননা ক্লাসে ফার্স্ট বয় আকাশ, তার উপর অনেক মেধাবী। সেজন্য স্যাররা ওকে সামনে বসার জন্য একটা সিট সব সময় খালি রাখার জন্য বলে। সে আকাশ ক্লাসে আসুক না আসুক ওই সিটটা খালি থাকে সব সময়। কিন্তু আকাশ আজকে ওই সিটের পাশে তাকিয়ে তো আরও বেশি অবাক হয়, মেয়েটিও আরও বেশি অবাক হয়। ইরা, ও হচ্ছে আকাশ, এই কলেজের ফার্স্ট বয়। ওর জন্য এই সিটটা সবসময় ফাঁকা রাখা হয়। আজকে তুই ওর পাশে বসার সৌভাগ্য পেয়েছিস, কেননা ওর সাথে বসার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে শুধু পড়ার বিষয়ে সাহায্য নেওয়ার জন্য। তাছাড়া নয় তো ওরকে আমরা কেউ দেখতে পারি না, কেননা ওই ছেলেটার এতটাই গরিব যে ওর পড়াশোনার খরচও চালাতে পারে না। কলেজ থেকে ওর মেধার জন্য ওকে রেখে দিয়েছে। অনেক ধন্যবাদ তোকে ওর সম্পর্কে এত তথ্য দেওয়ার জন্য। বাকিটা আমরা আড্ডা দেওয়ার সময়ে বলছি আমাকে। যেহেতু ওই বেঞ্চে আকাশই বসে, তাই না চাইতো ওখানে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ইরা আর আকাশের মধ্যে ঝগড়া তো হতেই থাকে। ঠিক তখনই স্যার চলে আসে। উনি এসব দেখে কি ব্যাপার আকাশ, তুমি মেয়েটার সাথে এভাবে ঝগড়া কেন করতেছো? স্যার সে অনেক কাহিনী, ক্লাস শেষ করে আপনাকে বলবো। আচ্ছা, তোমার নাম কি? ইরার দিকে ইশারা করে বলে। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। স্যার আমার নাম ইরা চৌধুরী। রফিক চৌধুরী তো তোমার বাবা? জি স্যার। আরে, দাঁড়িয়ে রইলে কেন? বসে পড়ো। এখন তোমাদের ক্লাস শুরু করা যাক। এখন যে বিষয়ে আলোচনা করব তা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে। তাছাড়া আকাশ তোমাকে তো বলে দিতে হবে না আশা করি। না স্যার, লাগবে না, শুধু এটা বলে দিন কোন অধ্যায় থেকে পড়াবেন আজকে। এরপর স্যার অধ্যায়ের নাম বলে সবাই বই বের করে সামনে রাখে। আকাশও সেমভাবে বই বের করে। বই বের করে অঙ্ক দেখে বুঝতে পারে অঙ্কটা অনেক সহজ। তোমাদের মধ্যে কেউ কি অঙ্কটা পারবে? স্যার আমি। তুমি যে পারবে তা আমি খুব ভালো করে জানি। এছাড়া আর কেউ পারবে কি? এবার আর কেউ হাত ওঠায়নি, কারণ এই অঙ্কটা কেউই পারে না। সবটা শেষ হলে স্যার চলে যায়, আর উনি যাওয়ার পর ক্লাস শেষ করে আকাশ বের হতে যাবে। তখনই আর ইরা আর কিছু মেয়ে আকাশকে ঘিরে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা এভাবে আমার সামনে কেন দাঁড়িয়ে আছো? চল আমরা ক্যান্টিনে গিয়ে আড্ডা দিব। আমার হাতে সময় নেই আড্ডা দেওয়ার। চিন্তা করিস না, বিল আমি দিব। ইরা, তুই ঠিক বলেছিস, ও আসলে বিল দেওয়ার ভয়ে আসতে চাইছে না। আসলে সত্যি কথা বলতে ওর পকেটে তুই কিন্তু একটা টাকা ও কখনো পাবি না, কেননা এক টাকাও ওর মুরুদ নেই। কথাটা শুনে ওরা হাসতে থাকে। ওদের হাসি দেখে আকাশের একটু রাগ হয় না, কেননা এই সব কিছু শুনতে শুনতে আকাশ এখন অভ্যস্ত। কিছুক্ষণের মধ্যেই ওদের সাথে আরও কিছু ছেলে এসে যোগ দেয়। ওরা ইরার সাথে পরিচয় হয়ে নেয়। হাই, আমি রকি। আমি ইরা চৌধুরী। তা কোথাও বসে কি কথা বলা যাবে সবাই মিলে? অবশ্যই যাবে। কিন্তু এই ফকিরটা তো আমরা সাথে নিতে পারবো না, তাই ফকিরটাকে তোরা এখান থেকে বিদায় করতো। ঠিক আছে বন্ধু, ওকে আমরা এখনই এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। আরে ধাক্কা দিতে হবে না, ওর লজ্জা থাকলে এমনিতেই চলে যাবে। মনে হয় না যাবে, কারণ ওর লজ্জা বলতে আসলে কিছু নেই। কথাটা বলে ওরা এক এক করে হাসতে থাকে। ওদের কথা শুনে অনেক রাগও হয়, কিন্তু চুপ করে থাকে। এইদিকে কোথা থেকে যেন আবির চলে আসে ওখানে। এ কি আকাশ, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আবি তেমন কিছু না, তুই কিন্তু এর মধ্যে ঢুকবি না বলে দিলাম। আগে আমাকে ব্যাপারটা বলবি তো, কি হয়েছে এখানে? তানু, ওই ছেলেটি কে রে? ও হচ্ছে আবির। ওর সম্পর্কে তো কিছু বল। ছেলেটি খুব ভালো, বাবা মায়ের অনেক টাকা পয়সা, প্রায় এই ধর তোদের মতো বড় বড় হবে। কিন্তু এখানে আবির ছাড়া ওই গরিব ছেলেটার আর কোনো বন্ধু নেই। আকাশের একমাত্র বন্ধু এখানে আবির আছে, আর আবিরের একমাত্র ভালো বন্ধু আকাশ। আকাশের সম্পর্কে কেউ কোনো বাজে কথা বললে আবির নিতে পারে না। কি ব্যাপার, তোমরা দুজনে এভাবে কানে কানে কি কথা বলতেছো? তেমন কিছু না আবির।
এই মেয়েটি কে রে? ওকে তো আগে কখনো দেখিনি। আবির, ও হচ্ছে ইরা, আজকে আমাদের সাথে ভর্তি হয়েছে। তা এখন বল, আকাশের সাথে তোরা কি নিয়ে কথা বলছিলি? আচ্ছা আবির, তুই সারাক্ষণ এই আকাশ আকাশ করিস কেন, বুঝি না আমি। তোকে না বুঝলেও হবে। এখন তুই আমাকে এটা বল, তোরা ওকে কি বলেছিলি? তাছাড়া ওর মুখে দেখে মনে হচ্ছে তোরা ওকে ভালো কিছু বলিসনি। আমরা ওকে তেমন কিছু বলিনি। সত্যি তো? সত্যি বলছি আমি। এদিকে আবির আকাশকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তার আগেই আকাশ কারোর গল্পে ওখান থেকে চলে আসে। আকাশকে না দেখতে পেয়ে আবির খোঁজার জন্য বেরিয়ে আসে আর গেটের সামনে দেখতে পায় ওখানে ওরা কথা বলতে থাকে। কিন্তু এইদিকে আচ্ছা, এই ছেলেটা কেন শুধু শুধু ওই রকম একটা খ্যাত ছেলের জন্য নিজেকে আমাদের থেকে দূরে রাখলো? ও এমনই, আকাশকে ছাড়া কিছুই বোঝে না ও। এক কথায় আকাশই ওর জন্য সব কিছু। বুঝলাম। তাহলে আমরা আবিরকে ছাড়া সব কিছু তো করতে পারি। সম্ভব না, কারণ আবির আমাদের পুরনো বন্ধু। ওকে যদি এখন আমরা এড়িয়ে চলি, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। তাহলে অন্য উপায় তো আমাদের দেখতে হবে। কী সে উপায়? আর করবে সে কাজ? সেরকম একটা আইডিয়া এসেছে আমার মাথায়। কি আইডিয়া? আমরা যদি আকাশ আর আবিরের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে দেই, তাহলে তো ঝামেলার সৃষ্টি হবে আর ওরা আলাদাও হয়ে যাবে। তার সম্ভব না, কেননা আবির নিজে মরে যাবে, কিন্তু আকাশকে কোনো মতে ভুল বুঝবে না ও। তাহলে আর কি করা যায়? একটা উপায় আছে। কি সেই উপায়? আমরা একটা মেয়েকে দিয়ে আবির আর আকাশের সাথে প্রেম করিয়ে দিব। তারপর ওরা যখন দুজনেই জানতে পারবে ওরা একই মেয়েকে ভালোবাসে, তখন ওরা নিজে থেকে ওই মেয়েকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে ঝামেলা শুরু করবে। এইরকম আইডিয়া নিয়ে কোনো কাজ হবে না। আমি ভেবে দেখব কি করা যায়। এখন আমাকে বাসায় যেতে হবে। ওরা নিজেদের বাসার দিকে চলে যায়। অন্যদিকে আবির ও আকাশ হসপিটালে আসে। আঙ্কেল, আব্বুর কি হয়েছে? দেখো, তোমার বাবার অবস্থা ভালো না। ওনাকে যদি এখনই রেস্টে নিতে না পাঠাও তাহলে আর বাঁচানো যাবে না। ঠিক আছে ডক্টর। আবারও হসপিটালে কিছু বিল মিটিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে বাসায়। ওখানে আকাশ ওর মাকে সব কিছু বলে, তখন আবিরও সাথে ছিল। কিন্তু এখন তাহলে আমাদের কি হবে? ভাবে চলবে আমাদের সংসার? আন্টি, আপনারা কোনো চিন্তা করবেন না। আঙ্কেল তো কাজ করতে পারবে না, কিন্তু আমি আকাশের জন্য কয়েকটা টিউশনের ব্যবস্থা করে দিয়েছি। এখন শুধু ওকে নিয়ে গিয়ে দেখা করিয়ে দিব, আর টাকার ব্যাপারে কথা বলে নিলেই সব কাজ শেষ। কিন্তু বেতন পেতে পেতে তো প্রায় 1 মাসের বেশি সময় লাগবে। তাহলে এতদিন আমাদের সংসার চলবে কি করে? কিন্তু কি করব বলো? কোনো না কোনোভাবে তো করে নিতে হবে। আন্টি, একদম টেনশন নেবেন না, আমি তো আছি। আমি সব কিছু এনে দেব। তাছাড়া আপনাদের দুঃখের সময় যদি পাশে না থাকতে পারি, তাহলে আর কে থাকবে বলুন? কিন্তু এভাবে আর কত থাকবে আমাদের পাশে? যতদিন আমার বন্ধু আর আপনারা আছেন। আকাশ, তুই তাহলে চল আমার সাথে, তোকে ওনাদের সাথে কথা বলিয়ে দেই। ঠিক আছে, চল তাহলে। মা, আমি গেলাম। তুমি বাবার খেয়াল রাখিও। সাবধানে থাকছি। ওরা বেরিয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ রিক্সায় করে যাওয়ার পরে ওরা মোটামুটি 3টা টিউশন জোগাড় করে। তা থেকে মোটামুটি মাসে 18,000 টাকা উঠে আসবে। এবার খুশি তো তুই? খুশি মানে? এবার আর আমাদের কোনো অভাব রাখবো না আমি। আস্তে আস্তে সব কিছু ঠিক করে নিব। এখন চল কিছু খেয়ে নেই আমরা। ঠিক আছে, বল। এভাবে দিন যেতে থাকে। ওদের ফাইনাল পরীক্ষা প্রায় চলে এসেছে। ওরা নিজেদের মতো করে পড়াশোনা করতে থাকে। ওদের পরীক্ষা ওদের ভালোভাবেই কেটে যায়। ওদের পরীক্ষা শেষ হলে একদিন ওরা সবাই একত্রিত হয়। তোরা সবাই এত লেট করে আসলি কেন? রাস্তা অনেক জ্যাম ছিল। এই কথা ছাড়া তো আর কোনো কথা নেই তোদের কাছে। লেট হলে এই একটা বলেই তো আমরা পার পেয়ে যাই। সবাই তো মোটামুটি এসেছে, কিন্তু আবিরকে দেখতে পাচ্ছে না কেন? দেখ, হয়তো আকাশকে সাথে করে নিয়ে আসবে। আমিও বুঝি না, ওই ছেলের সাথে আমাদের কখনো যায় না।
তবুও যে কেন ওকে আমাদের কাছে নিয়ে আসে বুঝতে পারি না। কিছু করার নেই। আবিরকে যতদিন আমাদের সহ্য করতে হবে ততদিন আকাশকেও। এদের তো একটা ব্যবস্থা আমি করবই আজকে। কি করবি তুই? পরে জানাবো। কিছুক্ষণ পর আকাশ আবিরও আসে। তখন ওরা কে কোথায় ভর্তি হবে তা নিয়ে ওরা কথা বলতে থাকে। ওরা সবাই মোটামুটি একই ভার্সিটিতে ভর্তি হওয়ার প্ল্যান করে। এখন শুধু ওদের রেজাল্ট ভালো হলেই হয়। এদিকে ইরা আকাশকে ইশারা করে। কি হয়েছে? আমাকে কেন? তোমার সাথে কথা আছে, ওইদিকে আয়। কি কথা? এখানে বল, সবাই শুনুক। এইখানে বলা যাবে না, যা বলার পাশে নিয়ে গিয়ে বলবো। আবির বুঝতে পারছে না কি বলবে, তাই কায়দা করে আকাশের সাথে আবিরও মোবাইল দিয়ে দেয়, সাথে রেকর্ড চালু করে, যেন ওদের মধ্যে কি কথা হয় তা আবির জানতে পারে। তাছাড়া ইরার উপরে কোনো বিশ্বাস নেই বলে আবিরের এরকম কাণ্ড করা। আকাশ, ইরা যখন এত করে বলতেছে তখন ওর সাথে যা, দেখ কি বলে। আমার তো একা যেতে ভয় করতেছে। আরে কিছু হবে না, আমি তো আছি। আবিরের কথায় উঠে যায় ইরার সাথে। কিছুটা দূরে যাওয়ার পর আকাশকে নিয়ে একটা রুমে আসে। কি ব্যাপার, আমাকে রুমে কেন এনেছো? তোকে কিছু দেখাবো বলে। মানে ঠিক বুঝলাম না। আমি এখন যা যা করব আর বলবো তা দেখে তুই অবাক তো হবি, তার সাথে আরো কত কি যে হওয়ার বাকি আছে। দেখো, এরা ভালো হবে না কিন্তু উল্টোপাল্টা কিছু করলে। শোন, এখন আমি এমন অ্যাক্টিং করব যার জন্য আজকে তোকে সবাই ভুল বুঝবে, আর আবির নিজেই তোর কাছ থেকে দূরে সরে যাবে। আমি আবিরকে চিনি, ও আমাকে অনেক বিশ্বাস করে। ও আমাকে কিছুই বলবে না। তাছাড়া তোমার কি কথা আছে তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। এত তাড়া কিসের? কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। এরপর ইরা ওর জামা কিছুটা সরিয়ে নেয়। এরপর সিনেমার কাহিনীর মতো সব করে। তারপর বাকি রইল চিৎকার করা। সেটাও কিন্তু আর বাকি থাকলো না। এর মধ্যে রকি সহ বাকিরা চিৎকার করে ওদের কাছে দৌড় দেয়। ওরা ওখানে যাওয়ার পর দেখে আকাশ ইরার ওপর শুয়ে আছে। আসলে ইরা আগে থেকে ওভাবেই জড়িয়ে ধরে রেখেছিল যেন ওরা তা দেখতে পায়। ওরা ওখানে যাওয়ার পর ওদের দেখে ইরা আবার আকাশকে ছেড়ে দেয়। এইদিকে রকি তো সেভাবে খেপে গিয়েছে, আকাশকে মারার জন্য হাত তুলবে, তখন আবির এসে হাত ধরে ফেলে। তুই কি আজকে ওর মতো খারাপ ছেলের সঙ্গ দিবি? কে ভালো আর কে খারাপ তা আমি জানি। তাছাড়া আকাশ এরকম কাজ করবে তা আমি বিশ্বাস করি না, আর কখনো করবও না। তুই বিশ্বাস করিস আর না করিস, আমি তোকে এখনই পুলিশের হাতে তুলে দেব। এই থাম তোরা, কি শুরু করলি তোরা? আবির, প্লিজ বন্ধু, তুই এর ভেতরে আসিস না। তুই তো দেখলি আকাশ কিভাবে ইরাকে একা পেয়ে ও সর্বনাশ করতে চেয়েছিল। এটা যে ইরা সাজানো কোনো নাটক না তা কি প্রমাণ আছে? আবির, তুই কি ওকে সন্দেহ করছিস? করতেছি। আকাশ, কি হয়েছে রে? এখানে সবার সামনে বলবো নাকি তোকে এখানে বলবো? তোকে কিছু বলতে হবে না। এই ব্যাগটা তোর কাছে সব সময় ছিল তো? কেন বলতো? ব্যাগটা আমার কাছে দে, আমি একটু আসতেছি। আর তোদেরকে বলে যাই, আমি আসা পর্যন্ত যদি তোরা আকাশকে কোনো কিছু বলেছিস তো তোদের জন্য একটুও ভালো হবে না। কথাটা মাথায় রেখে কাজ করবি, বলে দিলাম আমি। ব্যাগ নিয়ে চলে আসে। তারপর ব্যাগ থেকে মোবাইল বের করে রেকর্ড চালু করে সবটা শুনতে থাকে। আবির ভালো করে জানে আকাশ ওইরকম কোনো ছেলে না, কিন্তু আবির একার কথাই তো কোনো লাভ হবে না, তাই এরকম কিছু করা। কেননা এই ঘটনাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, যা আবির বুঝতে পারে। সেজন্য প্রমাণের জন্য এটা করা। সবটা শোনার পর ওদের কাছে আসে। আকাশ, তুই বাসায় যা। ওকে তো আমরা পুলিশের হাতে তুলে দিব। সাহস কি করে হয় একটা মেয়ের সাথে এগুলো করার? তোরা কি একটু বেশি করছিস এখন? তুইও তো কম করলি না। একটা ছেলের জন্য তুই আমাদের সাথে এভাবে বাজে ব্যবহার করতেছিস। বাজে ব্যবহার আমি করলাম নাকি তোরা সবাই মিলে ওকে ফাঁসিয়েছিস? আচ্ছা দোস্ত, আমরা ওকে ফাঁসিয়ে দিয়ে আমাদের কি লাভ হবে শুনি? তোদের অনেক লাভ হবে, যা তোরা নিজেরাও জানিস। তবে ইরা, তুই কেন চুপ করে আসিস? তোদের সবাইকে আমি অনেক ভালো করতাম, কিন্তু ও গরিব বলে তোরা ওর সাথে এরকমভাবে বাজে একটা কাজ করতে পারলি, যা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আকাশ, এখন থেকে চল,
আর শোন, তোরা কেউ আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। ইরা, তোকে তো আমি ভালো মেয়ে এতদিন মনে করেছিলাম, কিন্তু তুইও ওদের সাথে মিশে এতটা খারাপ একটা কাজ করবি আমি ভাবতেও পারিনি। এতে তোর উপরে কত বড় অপবাদ আসবে তা তো তুই নিজেও জানিস না। ওদের সাথে সম্পর্ক ছিন্ন করে ওখান থেকে চলে আসে আকাশকে নিয়ে। এইদিকে ওরা তো নিজেদের জন্য এখন আফসোস করতে থাকে, ইরা, তানু, রকি মিলে। ওই আকাশের জন্য আমরা নিজেদের বন্ধুকে হারালাম। ওই আকাশকে তো শান্তিতে থাকতে দেব না। ও তো এমনিতেও শান্তিতে নেই, জানিস না ওর পরিবারের অবস্থা কীরকম। আবিরের হাত ওর উপর থেকে একটু সরে গেলে আকাশকে কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু এখন তো উল্টো আবিরই আমাদের থেকে দূরে সরে গেল। শুধু শুধু আমি অ্যাক্টিং করতে গিয়ে এমন খারাপ মেয়ে হয়ে গেলাম। তোরা যাই বলছিস না কেন, আমি ওই আকাশকে কিন্তু মোটেও ছেড়ে দেব না। এইদিকে ওরা নিজেদের মধ্যে কথা বলে চলে যায়। অন্যদিকে আকাশও বাসেই চলে আসে। ওদের দিন ভালোই কাটতে থাকে, কিন্তু হঠাৎ করে আকাশের হাত থেকে 2টা টিউশনি চলে যাওয়াতে আকাশ আরও বেশি দুর্বল হয়ে পড়ে। 3 বছর পর আকাশের বাবা মা দুজনেই মারা যায়। ওনারা মারা যাওয়ার আকাশ তো অনেক দুঃখ পায়, সাথে আকাশের লাভও হয় অনেক। কিন্তু লাভ হওয়ার পর আবিরও নেই। এখন হয়তো আপনারা ভাবছেন আবির কোথায়, তাই তো? আসলে এই কয়েক বছরে অনেক কিছু হয়ে গিয়েছে। এখন থেকে আকাশের সাথে আবিরের কোনো যোগাযোগ নেই, আর নাই বাকি কারোর সাথে। কেননা 3 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, যা আপনারা এখন জানতে পারবেন। তবে বর্তমানে আকাশ অনেক বড় একটা কোম্পানি সিইও। আপনারা হয়তো ভেবেছেন তা কিভাবে সম্ভব। আসলে আপনাদের বলেছিলাম না, আকাশের বাবা মা মারা যাওয়ার পর একটা দিক দিয়ে লাভ হয়, আর সেই লাভের জন্যই আকাশ একটা কোম্পানি সিইও এখন। সে কারণটা জানতে হলে আপনাদের ওই দিনে পরের ঘটনা থেকে আকাশের বাবা মায়ের মৃত্যু পর্যন্ত ঘটনা জানতে হবে। তাহলে চলুন শুরু করি। আকাশ, তুই তাহলে বাসায় যা, আমিও বাসায় যাব। তবে মন খারাপ করিস না, আমি তো আছি তোর পাশে। তুই কিন্তু একটুও মন খারাপ করে থাকিস না। ঠিক আছে বন্ধু। এইদিকে রেজাল্ট দেওয়ার পর ওরা ভার্সিটির সবাই ভর্তি হয়ে যায়, কিন্তু ভার্সিটির খরচ যেন আকাশকে আরও বেশি অসহায় করে তোলে, কেননা এখানে অনেক বেশি খরচ পড়ে যায়। আবির, এ আবির, আরে বল, কি হয়েছে? এখানে তো অনেক খরচ পড়ে যায় রে, কি করব বল? কিন্তু কি করবি বল? এখান থেকে যদি তুই পড়াশোনা শেষ করতে পারিস তাহলে তো আরও তোকে কোনো কিছু করতে হবে না। জানি, কিন্তু আমি যার পারছি না এত খরচ সামলাতে। চিন্তা করিস না তুই, আমি তো আছি। এখন বাসায় যা, তাহলে কিছুদিন পর পরীক্ষা, সেজন্য প্রায় 5,000 টাকা দিতে হবে। আমি না হয় তোকে টাকাগুলো দিয়ে দেব। লাগবে না রে বন্ধু, আমি ম্যানেজ করে নিব। এভাবে চলতে থাকে কিছুদিন। তারপর আকাশ ভার্সিটির সব বিল দিয়ে দেয়। তারপর পরীক্ষার হলে তানু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? পরীক্ষার হলে ওকে সবার সামনে অপমান করার আর পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার। কি সেটা? তাহলে শোন আগে। সবটা শোনার পরে দেখ, আমার মনে হয় এসব করা মোটেও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আমরা ওকে দেখতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু কি? থেমে গেলে কেন? তাই বলে ওর লাইফটাকে এইভাবে নষ্ট করে দিতে পারি না। ওর লাইফ তো এমনিতেই নষ্ট হয়ে আছে, এ আর নতুন কি? তবু ভেবে দেখ একবার। ঠিক আছে, তুই যখন এত করে বারণ করছিস তখন আর নাই করলাম। ওকে, তাহলে এখন লেখা শুরু কর তাড়াতাড়ি। ওরা পরীক্ষা দিতে থাকে। আকাশ ওর মতো করে সবটা লিখে নেয়। লেখার শেষে করে খাতা জমা দিতে যাবে, তখন খেয়াল করে এরা তেমন কিছু লিখে নাই, শুধু কলম কামড়াচ্ছে। সেদিকে তাকিয়ে আবার খাতার দিকে তাকায়, তারপর খাতায় কি যেন লিখে বেরিয়ে পড়ে। পরীক্ষা শেষ হওয়ার পর এই, তোর খাতায় কি লিখেছে রে? তুই জানে কি করবি? আরে বল, আমি একটু শুনি। বলা যাবে না। তা লাভ লেটার আবার লিখে দেয়নি তো? সেসব কিছু না। তাহলে বলতে সমস্যা কি? সেটা বল, সেটা তো বল। আমার অঙ্কে একটু সমস্যা হয়েছিল, আর ও খাতা জমা দেওয়ার সময় দেখে ফেলে আর এসে অঙ্ক মিলিয়ে দেয়, ব্যাস এতটুকুই। কি ব্যাপার? ও তো সাহায্য করতে চাইছে, ব্যাপারটা কি বলতো? আমি নিজেও জানি না।
কিছু একটা তো হয়েছে, কি বলতো? আরে তেমন কিছু না। ঠিক আছে। এইদিকে দিন যেতে থাকে, আকাশের সাথে ওদের বন্ধুত্ব কিছুটা হতে থাকে, তবে যতটা হলে ভালো বন্ধু হওয়া যায় ঠিক ততটা না। পরীক্ষা শেষ হয়ে যায়, দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আকাশ, তোকে কিছু কথা বলার ছিল আমার। কি কথা? আমি একটা কাজে দেশের বাইরে যাব, তবে কবে ফিরবো তা জানি না। বড় জোর তুই 1 মাস থাকবি, এর বেশি তো না। না রে, আমি এবার বেশি থাকতে পারি, অনেক কাজ আছে। তাছাড়া আমি কবে আসবো জানি না, তবে যদি আসিও 3 মাসের মধ্যে ফিরে আসবো। আর যদি এই 3 মাসের মধ্যে না ফিরে আসি তাহলে তাহলে কি বলছিস না কেন? তাহলে হয়তো আমিও 3 বছরও আমার আর আশা হবে না। তবে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমি। তোকে অনেক মিস করবো রে। তুই কান্না করলে আমি যাব কি করে বল? ঠিক আছে, কান্না করব না, আমি তোর অপেক্ষায় থাকবো। চলি তাহলে বন্ধু, নিজের খেয়াল রাখিস। আর একটা কথা, ওদের সাথে তেমন একটা মেশার দরকার নেই। আমি থাকবো না, না জানি ওরা তোকে কখন বিপদের মধ্যে ফেলে দেয়, তা নিয়ে আমার চিন্তা হয়। ওরা মনে হয় অনেকটা ভালো হয়ে গেছে, এরকমটা করবে বলে তো মনে হচ্ছে না। এখনো কিছুই দেখিসনি তুই, তোর পিছনে এখনো ওর রকি পড়ে আছে। ও তোর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে ওদের থেকে সাবধানে থাকিস। আমি এখানকার ওসিকে সব কিছু বলে রেখেছি, উনি কিছু হলে দেখে নেবে। ওসিকে কি বলেছিলি? দেখ, ওরা তোর প্যাকেটে কোনো কিছু ঢুকিয়ে দিয়ে তোকে বিপদে ফেলার চেষ্টা করবে, সেজন্য আমি সব ব্যবস্থা করে রেখেছি। সত্যি বন্ধু, তোর উপকার আমি কখনো ভুলবো না। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করব তোর ঋণ শোধ করে দেওয়ার। এরকম দিন যেন না আসে। আঙ্কেল আন্টির খেয়াল রাখিস তুই। আবির চলে যায়। চলে যাওয়ার সময় বাকি বন্ধুদের সাথে ও কথা বলে নেয়। ওদের সাথে কথা শেষ করে বিদায় নিয়ে চলে যায়। এইদিকে আকাশ ভার্সিটি থেকে সরাসরি প্রাইভেট পড়াতে চলে যায়। অন্যদিকে আবির তো চলে গিয়েছে। তো কি হয়েছে? আরে এবার কিন্তু আকাশের উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ চলে এসেছে। এটা করা কি ঠিক হবে? ইরা, তুই কি ঠিক আছিস? তুই হঠাৎ করে এরকম কথা বলছিস? দেখ, ছেলেটা গরিব ঠিক আছে, কিন্তু ও তো আমাদের সাথে মেশার জন্য আসে না। তাহলে কেন শুধু শুধু ওর ক্ষতি করতে যাব? তাছাড়া আমরা তো পড়াশোনার ব্যাপারে ওর থেকে কত রকমের সাহায্য নিয়ে থাকি। এরকম করলে ও কি আমাদের আর সাহায্য করবে? দেখ ইরা, তুই যদি না থাকিস তাহলে থাকিস না, সমস্যা নেই, আমরা তো আছি। ঠিক আছে, তোরা থাক, আমি এবার বাসায় যাব, অনেক কাজ আছে আমার। ঠিক আছে, কাল আবার দেখা হবে। টিউশনি শেষ করে কিছু টাকা পায়। ওই টাকাগুলো নিয়ে কিছু বাজার করে চলে আসে বাসায়। সাথে ওর বাবা মায়ের জন্য ওষুধও নিয়ে আসে। মা, এই নাও ওষুধ, আর এই নাও বাজার। আমার যা অবস্থা, আমি মনে হয় রান্না করতে পারবো না। কি করব বলো, আমাদের যে পুরা কপাল। এই বয়সে ভেবেছিলাম ছেলেকে বিয়ে দিয়ে দেব, ছেলের বউ আমাদের সেবা যত্ন করবে, কিন্তু এখন দেখি আমাদের পাশে ছেলে ছাড়া আর কেউ নেই। বাবা, চিন্তা করো না, আমি রান্না করে নিয়ে আসতেছি, তোমরা রেস্ট নাও। তুই কি পারবি করতে? দেখি না কতটুকু পারি। এইদিকে রান্না শেষ করে আকাশ ওর বাবা মার সাথে খেতে বসে। খাওয়া শেষ করে পড়তে বসে। ওর বাবা মা দুজন ঘুমিয়ে পড়ে। আকাশ পড়তেছে আর ভাবতেছে ওর ভবিষ্যৎ নিয়ে, কিভাবে ওর বাবা মায়ের দেখাশোনা করবে তা নিয়ে। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে ইরা আকাশকে দেখতে পেয়ে ডাক দেয়। এ আকাশ, আকাশ, এ আকাশ। কারোর মুখে নিজের নাম শুনে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আরে গাধার বাচ্চা, পিছনে কি তাকাতে পারিস না? গাধা তো পিছনে কখনো তাকায় না, কিন্তু আমাকে গাধা বললো কে? আমি বলেছি। আমাকে কোন দিক দিয়ে গাধা লাগে তোর কাছে? কোনো একটা দিক দিয়ে তো লাগেই, যার জন্য গাধা বলে ডেকেছি। আচ্ছা, সেসব কথা বাদ দিলাম, কেন ডেকেছিস তা বল। তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। দেখ, আমি এখন অঙ্ক করে দিতে পারবো না, আর নাই তোর সাথে গল্প করার মতো সময় আছে আমার। আরে শুনে যা না। একটুও না। আচ্ছা, ওই দিকটা গিয়ে না হয় কথা বলি। জি না, কোনো দিকেই না।
এই বলে চলে আসে, কেননা আকাশ আবিরের কথা মনে রেখেছে। আবির তো বলেছিল ওরা যে কোনোভাবে আমাকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে যাবে, আর আমাকে এটাও বলে দিয়েছে ওদের সাথে যেন না মিশি। কিন্তু ইরা আজকে আমাকে এরকমভাবে ডাকলো কেন, তাই তো বুঝতে পারলাম না। সে যাক গিয়ে, আমি আমার মতো করে ক্লাসে যাই। ক্লাসের দিকে হাঁটা ধরে, তখন তানু এসে সামনে দাঁড়ায়, আর ওর সাথে আরও একটা মেয়েও আসে। আকাশ, কোথায় যাচ্ছ? এই তো পার্কের দিকে যাচ্ছি, যাবে কি আমার সাথে? অবশ্যই যাব। তো কোন দিকটায় গিয়ে বসবে বলো, আমরা না হয় ওখানে গিয়ে বসবো। তার দরকার হবে না, আমার কাছ থেকে দূরে সরে গিয়ে বসলেই হবে। তা তো আমি পারবো না। তোমাকে আমার যে অনেক ভালো লাগে, আমি তো তোমাকে কাছে পেতে চাই। ছি ছি ছি, এইসব কি কথা বলছেন? ঠিক কথাই তো বললাম। ওদের কাছ থেকে পালিয়ে আসার সময় ইরার সাথে ধাক্কা লাগে। আকাশ তো ভেবেছিল ইরা হয়তো ওকে মারবে, কিন্তু ইরা তেমন কিছুই করেনি। কি ভেবেছো মারবো তোমাকে? হুম। তা এখন বলো, এইভাবে কাকে দেখে দৌড়াচ্ছিলে? আকাশ তারপর ইরাকে কথাগুলো বলে সবটা শোনার পরে, যা ভেবেছিলাম তাই হলো। মানে? আমি তখন তোকে এটাই বলতে চেয়েছিলাম, রকি, তানু আর ওরা মিলে তোর পিছনে লেগেছে তোর ক্ষতি করার জন্য। তুমি তো ওদের দলে, তাহলে আমাকে কেন এসব কথা বলে? তা তোর না জানলেও চলবে, তুই ওদের থেকে সাবধানে থাকিস। আমি কাল থেকে আর আসবো না ভার্সিটিতে, কয়েক মাসের একটা জায়গায় যাব। কবে আসবো তারও ঠিক নেই, তাই যাওয়ার আগে এতটুকু বলবো, একটু সাবধানে থাকিস ওদের থেকে। তোকেও ধন্যবাদ যাওয়ার আগে সবটা বলে যাওয়ার জন্য। আ- আমি তখন ভেবেছিলাম আমাকে আবার ফাঁসাতে হয়তো, তখন ওইভাবে ডেকেছিলে, তাই আমি তোমার কথা শুনে চলে আসছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, নিজের খেয়াল রাখিস। এবার অজ্ঞান থেকে ইরাও চলে যায়। এভাবে ইরা আর আবির দুজনেই আকাশের মাঝ থেকে হারিয়ে যায়। তবে ইরার সাথে আকাশের এখনও সেরকমভাবে কোনো কথা বা দেখা হতো না, আর নাই তেমন একটা বন্ধুত্ব হতো। কিছুক্ষণ পরে আকাশের নম্বরে কল আসে হসপিটাল থেকে। আঙ্কেল, আপনি এ সময় কল দিয়েছেন? তোমার বাবা মায়ের অবস্থা অনেক খারাপ, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো। আঙ্কেল, আমি এখনই আসতেছি। তাড়াতাড়ি আসো। পাশে তখন রকি আর তানু ছিল। ওদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে চলে আসে হসপিটালের দিকে। ওখানে এসে জানতে পারে আকাশের বাবা মা আর নেই, দুজনেই মারা যায়। ওনাদের এইভাবে দেখে আকাশ তো কান্না করতে থাকে। ডক্টর আকাশকে সান্ত্বনা দিতে থাকে। তারপর সব কিছু ব্যবস্থা করে দিয়ে আকাশের বাবা মাকে মাটি দেওয়া হয়। টানা এক সপ্তাহ আকাশ নাই কারোর সাথে কথা বলেছে, আর না ঠিকভাবে খাবার খেয়েছে। শুধু একা একা একটা কোণেই পড়ে থাকতো। 7 দিন পর হঠাৎ করে একটা লোক আসে ওদের বাসায়। আপনার পরিচয় কি? আপনাকে তো ঠিক চিনলাম না। এখানে শাহজাহান আর পারুল আক্তার নামে কি কেউ আর থাকে? জি থাকতো, কিন্তু ওনারা 1 সপ্তাহ আগে হসপিটালে মারা যায়। কিন্তু আপনি কে? আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। তুমি ওনাদের কি হও? জি বলুন, কি দরকার? আমি ওনাদের একমাত্র ছেলে। আপনার বাবা মা একটা বিমা করে গিয়েছিল, বিমাটা ছিল 4 কোটি টাকা। যেহেতু ওনারা দুজনে মারা যায় আর এখন ওনার সে টাকা পরিশোধ করতে পারেননি, তাই সে হিসেবে ওনারা মারা যাওয়ার সাথে সাথে টাকা আর দিতে হবে না, উল্টো কোম্পানি থেকে আপনার হাতে 4 কোটি টাকা তুলে দিতে হবে। তার জন্য ওনাদের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের রিপোর্টগুলো দিতে হবে। যদি ওনাদের কোনো রোগ থাকে তাহলে কি পাবো টাকাগুলো? পাবেন, তবে বড় কোনো রোগ থাকলে পাবেন না। কিন্তু যেমন ওনার এই রোগগুলো ছিল, কিন্তু উনি অন্য রোগে মারা গেল, এরকম হলে পাবেন। তাহলে বুঝতে পারছেন তো সব কিছু? আপনি তাহলে সব কিছু তৈরি করে রাখুন, আমি এসে 3 দিন পর নিয়ে যাব। উনি যাওয়ার পর আকাশ সব কিছু তৈরি করে রাখে। তারপর সব কিছু দেওয়ার 1 সপ্তাহ পর পুরো টাকাটা আকাশ হাতে পায়। টাকা হাতে পাওয়ার পরই 3 বছর শেষ হয়। বর্তমানে এখন কি হতে চলেছে তা আপনারা নিজের চোখে পড়ুন আর শুনুন। বর্তমান স্যার, আপনার একটা মিটিং আছে, তাই আপনাকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে বের হতে হবে, নয়তো অনেক লেট হয়ে যাবে। কিছু হবে না, খাবার দিতে বলো আগে, আর আমার কোটটা পরিয়ে দাও। জি স্যার, এখনই পরিয়ে দিচ্ছি।
কোট পরার ভিতরে নাস্তা করে নেয়, তারপর কিছু সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের দিকে। কেননা এখন আকাশ নাম্বার 1 বিজনেসম্যানের টাকা, এত টাকা কামিয়েছে যা বলার বাইরে। অন্যদিকে রকি, কোথায় তুমি? এই তো আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তাড়াতাড়ি আমার খাবার দাও। দিচ্ছি তো। তা তোমাকে যা যা বলেছি তা কি মনে আছে তোমার? থাকবে না কেন? তবে তোমাকে তো বলা হয়নি একটা কথা। কি কথা? আরে আমরা তো আবিরের কোম্পানির সব কিছু কিনে ফেলার জন্য আজকে যাচ্ছি একটা নিলামে। সত্যি বলছো? সত্যি। আমি তাহলে এখন আসি। আচ্ছা, সাবধানে যাও। শোনো, যত টাকা লাগে লাগুক, তুমি ওদের সম্পত্তি কিনে নাও। তাহলেই আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হবে। ঠিক বলছো। আমরা তো প্রতিশোধ নেব। ওর জন্য আমরা কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারি না। ঠিক বলেছ। আবিরের জন্য ওই ছোট লোকের বাচ্চাটা তোমাকে মেরেছে। এত তাড়াতাড়ি তা ভুলে যাই কি করে আমি? কিন্তু আবিরের তো অনেক টাকা ছিল। তাহলে ওরা এতটা অসহায় হলো কি করে? আরে আবির তো বিদেশ গিয়েছে 4 বছর হয়েছে। এই 4 বছরে ও একবারেও দেশে ফিরেনি। তাহলে আর কি বাকিটা হবে বলো? এই 4 বছরের ভিতরে ওদের কোম্পানির দেনাদায়ে আস্তে আস্তে ডুবে যায়। এখন নিলাম হবে ওদের বাড়িটা। শোনো না, আমিও আসি তোমার সাথে। ঠিক আছে, চলো। এইদিকে ওরা দুজন চলে আসে। অন্যদিকে আকাশ এখনও বাসেই বেরিয়ে আসতে থাকেন। কেননা আকাশও খবর পেয়েছে আবিরদের বাড়িটা বিক্রি করা হবে, তাই আকাশ তো যেতে পারবে না। সেজন্য ওর লোকেদের বলে, এই ঠিকানায় যাবে, এখানে আজকে নিলাম হবে, আমি যে কোনো মূল্য ওই বাড়িটা পেতে চাই। কিন্তু কত কোটি টাকা হলে আমরা তা নেব? যত কোটি টাকা লাগুক, আমার যে কোনো মূল্যে এই বাড়িটা চাই। এবার যত টাকা খরচ করতে হয় করো, তবে বাড়িটা কিন্তু আমার চাই। এই নাও চেক, যত টাকা লাগবে তা বসে দিয়ে ওনাদের চেক হাতে দিয়ে চলে আসবে। ঠিক আছে স্যার, তাই হবে। চেক দিয়ে আকাশ আবার চলে আসে দেশের বাইরে। কেননা দেশের বাইরে আকাশের কিছু কাজ আছে, যার জন্য ওখানে যাওয়া। আকাশের লোক তো ওই জায়গায় চলে আসে। এদিকে নিলাম শুরু হলে অনেক কিছুর পর বাড়িটা 2 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। বাড়িটা রকি আর তানু কিনতে না পেরে রাগে ওখান থেকে চলে আসে। এইটা কি হলো? 80 লক্ষ টাকার বাড়ি কেউ 2 কোটি টাকা দিয়ে কে কেনে? আমিও তো তাই ভাবছি, কে এই লোক যে এত কোটি টাকা লস করে এই বাড়িটা কিনে নিল? আমারও তো সে একই প্রশ্ন। কার এতটা প্রয়োজন ছিল বাড়িটা? মাঝখান দিয়ে আমরা বাড়িটার কিনতে পারলাম না। অন্যদিকে আমেরিকায় চলে আসে। ওখানে আসার পর একটা হোটেলে রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পরে আশপাশটা ঘোরার জন্য বের হয়। তখন সামনে আবির মতো কাউকে দেখতে পেল, কিন্তু ডাক দেওয়ার আগেই হারিয়ে গেল। স্যার, কিছু কি হয়েছে? না, আমি ঠিক আছি। তোমরা একটা কাজ করো, এই দিকটায় গিয়ে দেখো কোনো সমস্যা আছে কি না। যদি না থাকে তাহলে ওই দিকটায় আমি একটু ঘুরে দেখব। স্যার, 5 মিনিট সময় দেন আমাকে, আমি দেখতেছি। ওরা সব কিছু দেখে নেয়। কোনো প্রকার সমস্যা না থাকে আকাশ ওখানে কিছুক্ষণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে থাকে। একটু পরে ইরাকে দেখতে পাচ্ছে সামনে, কিন্তু এখনও এটাকে চোখে ভ্রম বলে ধরে নেয়। ইরা এখানে আসবে কোথা থেকে? আচ্ছা, আমি তখন ইরার মতো আবিরকেও দেখে এরকম করলাম না তো? এইটাই হবে। নয়তো আবিরকে আমি এতবার ডাকার পরেও ও কেন আমার ডাকে সাড়া দেয়নি, তা তো আমাকে ভাবতে হবে। তাহলে কি এই দুটো আমার ভ্রম ছিল? কথাগুলো নিজের মনে মনে ভাবতে থাকে। ভাবনার চিন্তা ভেদ করে আকাশ ওখান থেকে উঠে চলে আসে। এরপর বিয়ে দেশে মোটামুটি 7 দিনের মতো থাকতে হয়েছে। এই 7 দিনে আকাশ আবির আর ইরার কোনো দেখা পায়নি। 7 দিন পর দেশে ফিরে আসে। এসে ওর লোকেদের বলে, তোমাদের যে কাজটা করতে দিয়েছি সেই কাজটা কি করা হয়েছে? জি স্যার, আপনার কথা মতো 2 কোটি টাকা দিয়ে ওই বাড়িটা আর আশেপাশের যা কিছু জড়িত ছিল সব কিনেছি। কিন্তু স্যার, একটা কথা বলবো। কি কথা? স্যার, এতগুলো টাকা খরচ করে আপনি ওই বাড়িটা কেন কিনতে গেলেন? যদি একটু বলতেন। কেন, নিলামে কি বাড়িটার দাম আরও কম ছিল? জি স্যার। কত ছিল? স্যার, বাড়িটার দাম আর আশেপাশের বাকি যা আছে তা নিয়ে ধরা হয়েছে 60 লক্ষ টাকা। তাহলে তো তোমরা 1 কোটি টাকার মধ্যে কিনে ফেলার কথা, কিন্তু ওখানে এত বেশি টাকা লাগলো কেন? রকি গ্রুপের রকি আর ওনার বউ
ওখানে এসেছিল। ওনাদের জন্যই শেষমেশ আমাদের 2 কোটি বলতে হয়েছে, কারণ আপনি তো বলেছিলেন যত টাকা লাগুক আপনি দিবেন। তাই আর আমরা কোনো দিক না তাকিয়ে বাড়িটা কেনার জন্য দাম একটু বেশি বলে ফেলেছি। সমস্যা নেই, ওরা দুজন সে কলেজ লাইফ থেকে আমাদের পিছনে পড়ে আছে, তাই এখনও আছে। ওদের তো আমি শিক্ষা দিয়ে ছাড়বো, তবে আস্তে আস্তে দিব। তোমরা এখন কাগজপত্র সব কিছু নিয়ে এসেছো তো? জি স্যার, এই দিন ফাইল। ফাইল হাতে নিয়ে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে আচ্ছা, আমি যতদূর জানি ওই রকি গ্রুপের কিছু শেয়ার ওরা বিক্রি করবে। তুমি এই ব্যাপারে খোঁজ নাও, আমি ওদের শেয়ার কিনে নিব। ঠিক আছে স্যার, তাই করব। কিছুদিন পর আকাশের বাবা মার মৃত্যুবার্ষিকী, তাই আকাশ ওনাদের কবরের কাছে যায় আর কবর জিয়ারত করে নেয়। তোমরা একটা কাজ করো, এই জায়গায় আশেপাশে যত এতিমখানা আছে সব এতিমখানায় একটা করে গরু আর 10 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর সাথে এও বলবে এই গরু যেন জবাই করে ওখানে থাকা সব বাচ্চারা যেন খেতে পায়। আর পথে আশেপাশে যত দরিদ্র মানুষ দেখবে তাদের হাতে এই 15 আর 1,000 টাকা করে দিয়ে আসবে। এই কাজগুলো তাড়াতাড়ি যেন হয়। চিন্তা করবেন না, আপনার কথা মতো আগেই আমার 15টা গরু কিনে রেখেছিলাম। এখন শুধু আমাদের লোকদের দিয়ে গরু আর টাকা পাঠিয়ে দেব। সাথে ওনাদের বাকিটা কি কি করতে হবে সে বিষয়েও বুঝিয়ে দেব। তাই করো। এখন সকাল 7টা বাজে, 8টার ভিতর যেন এতিমখানায় সব পৌঁছে যায়। আর বাকি দরিদ্র যারা আছে তাদের কাছে সাহায্য নিয়ে যাও। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা ওদের কাজে লেগে পড়ে। এইদিকে দুপুরের দিকে আকাশ ওর বাসায় বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে স্যার, একটা লোক এসেছে আপনার সাথে দেখা করার জন্য। আমার সাথে কে আসবে এখন দেখা করতে? জানি না, তবে আপনার ছবি দেখিয়েছি। তবে ছবিটা দেখে দেখে মনে হলো আপনারা একে অপরকে চিনেন। আমার সাথে তো আবির ছাড়া আর কারো ছবি নেই। আচ্ছা, আবির আসেনি তো? পকেট থেকে মোবাইল বের করে আবিরের একটা ছবি দেখায়, কিন্তু লোকগুলো এটা ওই ব্যক্তি না। আচ্ছা, নিয়ে আসো তাহলে। ঠিক আছে স্যার। ওরা লোকটাকে নিয়ে আসে। লোকটা আসার পর আকাশের কাছে সাহায্য চায়। আকাশ কিছু টাকা দিয়ে সাহায্য করে দেয়। এরপর কিছুদিনের মধ্যে আকাশের কোম্পানিতে বিয়ে পদের জন্য কোম্পানিতে কিছু লোক নিয়োগ করার জন্য সার্কুলার ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে অনেকে সেই চাকরির সার্কুলার দেখে অ্যাপ্লাই করতে থাকে। কিছুদিন পর স্যার, রকি গ্রুপে তথ্য পেয়েছি। কি তথ্য পেয়েছো? স্যার, রকি গ্রুপে ওরা 30% শেয়ার বিক্রি করবে। তাহলে আমি যা ভেবেছিলাম তা তো আর হবে না। জি স্যার, ওই কোম্পানিতে 50% শেয়ার রকি নামের আর 10% এনার বউয়ের নামে, আর বাকি 40% উনি বিক্রি করবে। তবে আগে যারা শেয়ার হোল্ডার ছিল তারা শেয়ার বিক্রি করে দেবে। আমি যদি 40% শেয়ার কিনে নিই তাহলে তো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কেন পারবেন না স্যার? আমার তো মূলত ওই কোম্পানির সিইও এর চেয়ারটাই আমার চাই। তার জন্য তো আপনাকে 51% শেয়ার ক্রয় করতে হবে, কিন্তু তা তো সম্ভব না। আর তাই তো দেখতেছি, তাহলে ওই জায়গায় আর শেয়ার কিনে কোনো লাভ হবে না। তাই তো দেখেছি স্যার, কিন্তু এখন তাহলে কি করবেন স্যার? একটা উপায় তো আছে। কি উপায়? তা তোমাদের পরে বলবো। এখন তোমরা আমাকে এটা বলো, ওদের কোম্পানির কোন পণ্যের কত টাকা রেট দেয় তা আমাকে জানাবে। তা জেনে আমরা কি করব স্যার? ওদের চেয়ে কম রেটে পণ্য আমরা ছাড়বো। এতে তো আমি নিজের ক্ষতি করে হলেও ওদের অনেক বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু স্যার, এতে আমাদের লাভ কি? লাভ আছে অনেক। নিজের ক্ষতি করে আবার কিভাবে লাভ হয়? রকি গ্রুপের পণ্য চাইতে আমাদের পণ্যগুলোর দাম অর্ধেক করে দাও। তারপর মার্কেটে থাকতে হলে ওদের আমাদের থেকে কম মূল্যে পণ্য বাজারে ছাড়তে হবে। আমার যদি ক্ষতি হয় এতে 5 কোটি, কিন্তু রকি গ্রুপের ক্ষতি হবে এতে করে প্রায় 10 কোটি টাকার মতো হবে, যা বর্তমানে এখন রকি গ্রুপের জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। ঠিক আছে স্যার, আপনি যা চাইছেন তাই হবে। আমরা সব কিছুই সামলে নেব, আপনাকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। কোম্পানিতে লোক লাগবে, তা নিয়ে কি ব্যবস্থা নিলেন? স্যার, বিজ্ঞাপন তো দিয়েছি, অনেক লোকই তো অ্যাপ্লাই করেছেন। এখন শুধুমাত্র ওদের ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার হাল। তাহলে ওই কাজটা করে রেখে দিও, আমি দেখে অন্য কাজে যাই। আর ইন্টারভিউ কবে তা আমাকে জানিয়ে দিও।
ঠিক আছে স্যার, তাই হবে। দিন যেতে থাকে, ইন্টারভিউ তারিখ চলে আসে, সবাই এক এক করে ইন্টারভিউ দিতে থাকে। এদিকে ওদের উপর নজর রাখতে থাকে, কে কি করে না করে সব ব্যাপারে। দুইটা জায়গায় ইন্টারভিউ নিচ্ছে, কেননা এখানে দুইটা পদে যে ইন্টারভিউ হচ্ছে সেজন্য তা দুইটা রুমের মধ্যে হয়। এক একে সবাই ইন্টারভিউ দিচ্ছে। এইদিকে মনিটরে আকাশ একজনের চেহারা দেখে অবাক হয়ে যায়, কেননা সে আর কেউ ছিল না, আবির ছিল। আবিরকে হঠাৎ এতগুলো বছর পর দেখতে পেয়ে আকাশ তো অনেক খুশি হয়ে যায়। তাই সাথে সাথে ইন্টারভিউ নিতে থাকা একটা লোককে কল দেয়। জি স্যার, বলুন। এখন যে লোকটা ইন্টারভিউ দিচ্ছে তার নাম আবির কিনা একটু দেখেন তো, আর এই কলেজগুলো থেকে পাস করেছে কিনা তা দেখে আমাকে জানান তো। 1 মিনিট দেখতেছি আমি। লোকটা দেখতেছে আর আকাশকে সবটা বলে দিচ্ছে। সবটা শোনার পর একটা কাজ করুন, বাকি সময়ের মধ্যে যারা পাস করেছে ওদের সাথে এর ফাইলটা রেখে দিন। ওকে তোমরা বাড়তি কোনো প্রশ্ন করতে হবে না, আমি যেগুলো বলে দিব সেগুলোই করবে। ঠিক আছে স্যার। আকাশ কিছু প্রশ্ন দেয়, ওইগুলো তার লোক আবিরের কাছে বলে। এরপর আবির প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে। সবটা দেওয়া শেষ হলে আপনি এখন আসতে পারেন, আমরা 7 দিন পর আপনাকে কল দিব, জানিয়ে দেব। ঠিক আছে স্যার। এইদিকে তো শেষ হয়েছে, এবার অন্যদিকে দেখার পালা। বিয়ের জন্য যারা ইন্টারভিউ দিতে এসেছে এবার ওদেরকে দেখতে থাকে। ওখানেও সেম কাহিনী, কেননা ওখানে ছিল ইরা। ওদের দুজনকে এইভাবে দেখবে যা আকাশ কল্পনা করেনি। কিন্তু আগের চেয়ে ইরার মুখটা অনেক শুকনো মনে হচ্ছে। এবার বাকিটা চলতে থাকে। পরের দিন আকাশ যখন অফিসে আসে তখন সবগুলো ফাইল একসাথে নিয়ে আকাশকে দেওয়া হয়। স্যার, এই নিন ফাইলগুলো, এখান থেকে কাকে আপনি সিলেক্ট করবেন করে নিতে পারেন। আচ্ছা, ফাইলগুলো রেখে দিয়ে যাও, আমি দেখতেছি। আর 2 ঘন্টার জন্য আমাকে কেউ ডিস্টার্ব না করে। ঠিক আছে স্যার, আমি বাহির থেকে ব্যাপারটা দেখতেছি। এদিকে ফাইলগুলো এক এক করে দেখতে থাকে। সবটা দেখা শেষ হলে মোটামুটি অনেকেই ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু আকাশ, আবির আর ইরাকে তো রাখতেই হবে। অন্যদিকে আরও অনেক ভালো ক্যান্ডিডেট আছে, তাই তেমন কিছু না করে আবিরকে চাকরি না দিয়ে যে ভালো রেজাল্ট করেছে তাকে চাকরিটা দিয়ে দেয়। এখন হয়তো আপনারা ভাবতে পারেন আবির তো আকাশের অনেক উপকার করেছে, কিন্তু আকাশ আজকে আবিরের এই অসহায়ের সময় পাশে এসে না দাঁড়ায়নি। কিন্তু আপনার এখনই এই লাইন পড়ে বিচলিত হবে না, কেননা গল্পের টুইস্ট তো এখন অন্য জায়গায়। তা কি সেটা আপনারা 2 দিন পরই জানতে পারবেন। কিন্তু বিয়ে হিসেবে ইরাকে রেখে দেওয়া হয়। সিকিউরিটি। জি স্যার, ডেকেছেন? এই লোকটাকে সিলেক্ট করলাম, আর এই আবির নামে যে লোকটা আছে ওনাকেও আসতে বলবেন সাথে। জি স্যার, তাই হবে। আর পিএ পদে যারা ছিল এখান থেকে কাকে রেখে দিব স্যার? এই তো ফাইল তোমার হাতে দেওয়া আছে, এই 3 জনকেই জয়েন্টের দিন আসতে বলো। তাই হবে স্যার। এদিকে ওদের কাছে চাকরির কথা জানিয়ে দেওয়া হয়। ওই দিন ওরা 3 জনই যখন আসলো তখন ইরা তো আবিরকে দেখে শকড, আর আবিরও ইরাকে দেখে সেমভাবে শকড। এ কি ইরা, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কেন? আমি এখানে অ্যাপ্লাই করেছি, আমাকে আসতে বলেছে। তা তুমি কি সে অ্যাপ্লাই করেছো? আমি তো বিয়ের জন্য করেছি, তা আমাদের চাকরিটা হয়েছে, নয়তো আমাদের তো ডাকতো না। হঠাৎ পাশে থাকা ছেলেটা বলে ওঠে, আপনারা কি পূর্ব পরিচিত? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকে। ও আচ্ছা, কিন্তু আমরা দুজনই একই পদে কিভাবে গেলাম তা তো বুঝতে পারছি না। এটা সম্ভব হলো কি করে? আমার মাথায় তো এটা আসেনি। তখনই আবিরের লোক এসে পাশে থাকা লোকটাকে ডেকে নেয়। এই ছেলে স্যার তোমাকে ডাকছে। আসতেছি আমি। ছেলেটি ভিতরে যায় আর ফাইলে সই করে হাসি মুখে বেরিয়ে পড়ে। কি ভাই, তোমার চাকরি কি হয়ে গিয়েছে? জি ভাই, কিন্তু আমাকে চাকরিতে নিলে আপনাকে কোনো ডাকলো তা তো বুঝতে পারছি না। আচ্ছা, ভিতরে নিয়ে গিয়ে বলবে তো, তখন না হয় জেনে নিব। ঠিক আছে, আপনাদের ইচ্ছে, তাহলে ভাই আমি চললাম। ছেলেটি যাওয়ার পর আপনি বাইরে থাকা আবির আর ইরা ওদের 2 জনকে ভিতরে ডাকেন, তাও একসাথে। আর ওরা রুমে আসার পর বাইরে থেকে কেউ যেন ভিতরে আসতে না পারে। যতই গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, কেউ যেন ভিতরে না আসতে পারে। তার আগে 3 কাপ কফি রুমে দিয়ে যেতে বলুন। ঠিক আছে স্যার। কফি দেওয়ার পর
আবির আর ইরা রুমের ভিতরে যাওয়ার পর দেখে অফিসে সে উল্টো দিকে ঘিরে বসে আছে। এভাবে ওনাকে বসে থাকতে দেখে ওরা কিছু বলল না। বসে পড়ুন আপনারা দুজনে। আকাশের কথাগুলো শুনে ওদের দুজনেরই কেমন একটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু ওরা ওদের তেমন একটা গুরুত্ব না দিয়ে বসে পড়ে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমি জানি আপনার প্রশ্ন কি, আর এর উত্তরও আমার কাছে জানা আছে। আপনি জানেন তাহলে? হুম। আপনার কণ্ঠটা বারবার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, কে আপনি? এবার যখন চেয়ার ঘুরিয়ে সামনে আসে, ওরা তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আকাশ, তুই এখানে? আকাশ, তুমি এখানে? তাও কোম্পানির সিইও চেয়ারে বসে আছো? আকাশ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু খুলে বলবি কি? বলবো বলে তোদের আজকে ডেকেছি। এরা জব্দ হয়ে গেছে। ইরা না হয় কাল থেকে জয়েন করবে, কিন্তু আমাকে কেন ডাকলি? এত বছর পর তোর সাথে দেখা, কথা তো থাকবেই অনেক। কিন্তু তার জন্য আমরা কোথায় বসে আড্ডা দিয়েও তো কথা বলতে পারতাম। শুধু কথা বলার জন্য তুই অফিসে ডেকে আনলি? বেশি কথা বলবি না, তার আগে তোমরা দুজনেই উত্তর দাও আমাকে। কিসের উত্তর? তোমার কাছ থেকে আমি কিছু জানতে চাইনি। কিভাবে তোমার পরিস্থিতি খারাপ হওয়ার পর তোমাকে এখন এইভাবে কাজ করতে হচ্ছে তা আমি জানতে চাই না। কিন্তু আবির, তুই দেশের বাইরে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করলি না, এটা কিভাবে পারলি তুই? তোর সাথে যোগাযোগ করব কি আমি? ওখানে যাওয়ার পর আমার যে কি অবস্থা হয়েছে তা শুধু আমি জানি, আর ওটার জন্য আমার আজকে এই দশা। তাহলে বল কি হয়েছিল। তাহলে শোন। আগে কফি খেতে থাক, কফি খেতে খেতে বল। এরপর আবির সবটা বলতে থাকে। আবিরের কথা শুনে আকাশের চোখের পানি তো বের হয়, সাথে ইরারও মন খারাপ হয়। সত্যি বন্ধু, আমি বুঝতে পারিনি তোর সাথে এত কিছু হয়ে যাবে। থাক, বাদ দে, আমি এখন উঠি রে। কোথায় যাবি তুই? অন্য কোম্পানিতে জব দেখব। অন্য কোম্পানিতে কেন? কি করব? তোর এখানে তো আমি জব পাইনি, তাহলে অন্য কোথাও তো ট্রাই করতে হবে। আচ্ছা, তোর কি মনে হয় আমি কি চাইলে তোকে একটা জব দিতে পারতাম না? পারতি, কারণ তোর এখন এতই ক্ষমতা যে তুই রেকমেন্ডেশন করলেই যে কোনো জায়গায় আমার চাকরি হয়েতে সময় লাগবে না। কিন্তু তুই যখন চাকরি দিলি না, তখন এর পিছনে কারণ আছে, আমি জানি, কিন্তু সে কারণটা কি বলবি? কারণ হচ্ছে আমি চাই না তুই আমার অফিসে চাকরি করিস। আমি চাই তুই আগের মতো নিজের ব্যবসা করে প্রতিষ্ঠিত হস। আমার এখানে চাকরি করলে তুই আমাকে স্যার বলে ডাকবি, তা আমি নিতে পারবো না। কিন্তু ব্যবসা করার মতো টাকা অত আমার কাছে নেই। তার উপর তুই তো জানিস এখানে আমার কাছে কিছুই নেই। বাড়িটা তো আগে থেকে বিক্রি হয়ে গেছে ব্যাংক থেকে, এখন কিভাবে কি করব? বন্ধু, তোকে এত টেনশন নিতে হবে না। তোর ব্যবসা করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি দিব। তুই আমার জন্য কেন শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করতে যাবি? একটা মার দিব তোকে। আমার কাছে যখন কোনো কিছু ছিল না, তখন তুই আমাকে সব দিক দিয়ে সাহায্য করেছিস। তাহলে আজকে যখন আমি তোকে সাহায্য করতে চেয়েছি, তখন তুই কেন মানা করছিস বলতো? দেখ, আমি তোকে 1000 টাকা দিয়ে সাহায্য করেছি, কিন্তু এখন ব্যবসা করতে গেলে কোটি টাকা লাগবে। এতগুলো টাকা তো বেশি হয়ে যায়। দেখ, আমি কোনো কিছু জানতে চাই না। আমি তোকে 5 কোটি টাকা দিচ্ছি, তুই এই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু কর। আর এই নে তোর বাড়ির দলিলপত্র। তোকে দেখার পর আমি এই কয়েকদিনে আবার বাড়িটা তোর নামে করে দিয়েছি। এখন থেকে তোর বাড়িতে তুই থাকবি, আর এই টাকা নিয়ে ব্যবসা শুরু কর। আবার আমি যে ব্যবসা করি ওই ব্যবসা না, অন্য ব্যবসা ট্রাই করিস। আকাশের কথা শুনে আবির আর ইরার চোখে পানি পড়ে যায়। আবিরও ভাবতে পায়নি আকাশ সে ছোটবেলার বন্ধুত্বের দেওয়া সাহায্যগুলো আজকে এত বড় করে দিবে। তাই আকাশকে জড়িয়ে ধরে। আরে কাঁদছিস কেন তুই? দেখ, একদম কাঁদবি না। তাছাড়া তুই যদি এভাবে কাঁদিস, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই বলে তুই এত কিছু স্যাক্রিফাইস করবি আমার জন্য? আমি তো তোর জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি। এখানে তো মাত্র কয়েক কোটি টাকা। কিন্তু ইরাকে তোর কাছে রাখবি কেন? ওর তো মনে হচ্ছে অবস্থা অনেক খারাপ। জানি আমি সব কিছু। এই জন্য ওর স্যালারি মাসে 1 লক্ষ করে দিব। এতে ওর আর ওর পরিবার চলে যাবে। আর ইরা, এখন আসতে পারো। বাকিটা জয়েন্ট হওয়ার পর বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ স্যার। ইরা যাওয়ার পর একটা কথা বলতো। কি কথা? তুই কি ইরাকে এখনো পছন্দ করিস?
হুম, কেন বলতো? তুই যদি ওকে এখনো পছন্দ করিস তাহলে তোর মনের কথা ওকে কেন বলে দিচ্ছিস না? আমি যখন গরিব ছিলাম তখন থেকে ওকে পছন্দ করতাম, তা তো তুই জানিস। হ্যাঁ জানি, কিন্তু তুই তো এখন ইচ্ছে করলে ওকে তা জানিয়ে দিতে পার। আমি গরিব থাকা অবস্থায় ও কখনো আমার সাথে ভালো ব্যবহার করিনি। তাহলে এখন তুই আমাকে বল, আমি এখন এত কিছুর মালিক, আর এখন আমি যে মেয়েকে প্রপোজ করি না কেন, সে মেয়ে আমাকে ভালোবাসা তো অনেক সহজ, আমাকে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে যাবে। তাছাড়া ওকে এখন বললে রাজি হয়ে যাবে, সেজন্য এখন বলবো না। আমি চাই ওর ভিতরে আমার জন্য যদি একটু হলেও ভালোবাসা থেকে থাকে, তা যদি কখনো প্রকাশ পায় তাহলে জানাবো, কিন্তু আমি ওকে ততদিন এতটা জ্বালাবো যে নিজে থেকে যেন দূরে চলে যায়। কিন্তু এতে করে তোর কি লাভ হবে? লাভ আছে। কি রকম লাভ? ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার দেওয়া সত্য অপমান সহ্য করে থাকলেও আমার পিছু ছাড়বে না। তাছাড়া আমি ওকে ওই রকমভাবে জ্বালাবো, কথায় কথায় রাগ আর ধমক তো সাথে থাকবেই। এক কথায় কলেজ আর ভার্সিটিতে আমার সাথে যেভাবে আচরণ করতো, ঠিক সেভাবে আমি ওর সাথে আচরণ করব। তবে যাই করিস না কেন ওকে অন্তত দুঃখ দিস না। কেন বলতো? তুই কি কিছু জানিস না? কি জানবো আমি? ওর বাবা মা কেউ বেঁচে নেই। কথাটা শুনে আকাশ তো আরও বেশি অবাক হয়। কি বলছিস তুই? তুই মনে হয় ওর সিবিটা ঠিকভাবে পড়ে দেখিসনি। যদি দেখতি তাহলে ঠিকই বুঝতে পারতি। আচ্ছা, সেসব কথা বাদ দিলাম। এরা কিন্তু এখন অনেক অসহায়, সেজন্য আমি বলবো তুই অন্তত ওর সাথে এরকম কিছু করিস না। আমি না তোর কথার কোনো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবি কি আসলে কি হয়েছে? ইরার বাবা মা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন থেকে ইরার মনে রাগ, অভিমান, জেদ সবকিছু কমে যায়। তখন একদিন ইরার সাথে আমার দেখা হয় রাস্তায়। তখন আমি দেশের বাইরে যাচ্ছিলাম। তখন ইরার সাথে দেখা হয়। আমি দেখলাম ও একটা ছবি হাতে নিয়ে বসে আছে। তাই আমি ছবিতে থাকে মানুষটাকে দেখার জন্য ওর কাছে আসলাম। ইরা আমাকে দেখতে পেয়ে চমকে ওঠে। আবির, তুই এখানে? হুম, আমি এখানে। কিন্তু তুই আকাশের ছবি এভাবে দেখছিস কেন? সত্যি করে বল, কাউকে বলবি না তো? আরে বলবো না। বিশ্বাস কর দোস্ত, আমি ইচ্ছে করে ওই দিন আকাশকে এইভাবে ফাঁসাতে চাইনি। তাহলে কেন ওই দিন ওই রকম একটা কাজ করলি? আসলে তানু আর রকি মিলে আকাশকে মারার প্ল্যান করেছিল। কিন্তু কেন? তা আমি জানি না। ওরা বলেছে আমি যদি এরকম কিছু না করি তাহলে ওরা আকাশকে মেরে ফেলবে। সেজন্য আকাশকে বাঁচানোর জন্য আমি এমনটা করেছি। তাহলে তুই ওই ঘটনা ঘটানোর আগে থেকে তুই আকাশকে ভালোবাসতি? হুম। আর ওই দিন আকাশকে ফাঁসাতে আমি যেভাবে নাটক করেছিলাম, আকাশ কিন্তু আমাকে একা পেয়েও একবারের জন্য নিজের ফায়দা ওঠায়নি। তখন ওকে আমার আরও ভালো লেগে যায়। কিন্তু কি করব, ওই রকি আর তানুর জন্য আমি কোনো কিছু করতে পারলাম না। তার সাথে আমার বাবা মা তো আকাশকে কখনো মেনেও নিবে না। তাই আমি সব কিছু নিজের মধ্যে পুষে রেখেছিলাম। তুই কি আকাশকে এখনো ভালোবাসিস? হুম, কিন্তু আমি এখনো বলবো না। যেদিন ও নিজের ভালোবাসা নিয়ে আমার সামনে আসবে সেই দিন আমি ওকে বলবো। আচ্ছা, তোর কাছ থেকে শুনেও ভালো লাগলো। আমি তাহলে চলি এখন। ভালো থাকিস। এরপর আমি ওখান থেকে চলে আসি। আর আজকে আবার ওর সাথে দেখা হয়। তখন এই নিয়ে কথা হয়। কিন্তু আমি আর ইরা মোটেও জানতাম না এটা যে তোর অফিস ছিল। সবটা শুনে আকাশ খুশিতে আবিরকে জড়িয়ে ধরে। তাহলে এরাও আমাকে ভালোবাসে। বন্ধু, তোকে যে কী বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। তবে আমি ইরাকে এতটুকু কষ্ট পেতে দিব না। ইরার 2 মাস পর জন্মদিন, আর ওই দিনই আমি ওকে সারপ্রাইজ হিসেবে আমি ওকে আমার ভালোবাসার কথা জানাবো। সেটাই ভালো হবে। তাহলে আমি এখন চলি রে বন্ধু। ঠিক আছে, সাবধানে যা। তবে ওই রকি আর তানুকে তো আমি দেখে নিব। ওরা দুজনে এখন স্বামী স্ত্রী, সেজন্য যত রকমের খারাপ কাজ করা যায় ওরা করে যাচ্ছে। চিন্তা করিস না, আমি ওদের পথে বসানোর চেষ্টা করে যাচ্ছি। আর অল্প কয়েকদিন শুধু অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি। কিন্তু আজকে সব সত্যি কথা বলে তুই কিন্তু আমার অনেক বড় উপকার করলি বন্ধু। তুই তো আমার কম উপকার করলি না বন্ধু। চাকরি না দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিস, সাথে আমার বাড়িটাও ফিরিয়ে দিয়েছিস। বন্ধু তো বন্ধুর জন্য করবে। তাহলে এখন বাসায় গিয়ে রেস্ট নে। এই নে চেক, সময় করে এইগুলো নিয়ে বাকিটা করে নিস। এখানে 10টা চেকের পাতা আছে, প্রতিটা পাতায় 50 লক্ষ করে আছে। এতে তোর জন্যই ভালো হবে।
কারণ সব টাকা তো একদিনে উঠালে রাখতেও পারবি না, সেজন্য আলাদাভাবে দিলাম, এতে তোর খরচ করতেও সুবিধা হবে। সেটা ভালো করেছিস। এখন আপাতত 2 কোটি উঠিয়ে বাকি কাজ আর মাল কিনে ফেলবো। বাকিগুলো দিয়ে সব ঠিকঠাক হলে বাকিটা শুরু করব। আচ্ছা তাই করিস, তবে টাকা লাগলে কিন্তু অবশ্যই জানাবি আমাকে। আচ্ছা, জানাবো। আবি তো চলে যায়। অন্যদিকে রকি তানু খবর পেয়ে যায় ওদের ব্যবসার ক্ষতির কথা। রকি, এই লোকটা কে? কোন লোকের কথা বলতেছো? আরে, আমাদের ম্যানেজার কল দিয়েছিল। তা কি বললো? আমাদের কোম্পানি নাকি আগামী 7 দিনের ভিতরে 5 কোটি টাকার মতো লোকসান সামলাতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বলছো এইসব? এটা কি করে সম্ভব? এই যে, তুমি নিজেই দেখো। রকি সবটা দেখে নিজেও অবাক হয়ে যায়। তার সবচেয়ে বেশি অবাক হয় কেউ নিজের ক্ষতি করে ও ওদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে এই ভেবে। কিন্তু কি করবে এখন? কে এই কাজটা করতেছে সে বিষয়ে কি কোনো কিছু জানো? আরে, আমি জানলে তো তোমাকে জিজ্ঞেস করতাম না। আচ্ছা, তুমি পারলে ওই লোকটার সাথে দেখা করে নাও, তারপর কথা বলে দেখো কেন উনি নিজের ক্ষতি হবে জেনেও আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আমি আগে দেখি কিছু একটা করতে পারি কিনা। যদি পারি তাহলে তো ভালো, আর যদি না পারি তাহলে ওনার সাথে সরাসরি এসে কথা বলবো। ঠিক আছে। এদিকে আবির কিছু টাকা নিয়ে মোটামুটি ব্যবসা শুরু করতে থাকে। অন্যদিকে পরের দিন এরা একটা বোরকা পরে অফিসে আসে। অফিসে এসে এরা ওর রুমে গিয়ে বোরকা চেঞ্জ করে কাজ করতে থাকে। তখন অনেকেই পরিচিত হওয়ার জন্য ইরার সাথে আসে কথা বলার জন্য, যা আকাশ ওর রুম থেকে দেখতে পায়। সবটা দেখে এই মেয়েটা এসেছে ঠিকভাবে, কিন্তু কে বলেছে ওকে এইভাবে কাজ করার জন্য? আমি চাইলে তো অফিসের লোকদের কিছু বলতে পারবো না, কিন্তু ইরাকে তো ওদের থেকে সেভ করতে হবে। তার জন্য ইরাকে আমার রুমে নিয়ে আসবো, তারপর ওকে দেখার অধিকার শুধু আমার কাছে নিয়ে আসবো। এইসব ভাবতে থাকে। প্রথম দিন ইরার খুব ভালোভাবেই কাটে। এদিকে কাজের চাপে আকাশও ইরার সাথে তেমন দেখা করেনি। এখন হয়তো আপনারা ভাববেন বিয়ে হলে তো আকাশের সাথে থাকার কথা সবসময়ের জন্য, কিন্তু এখনও কিছু কারণ আছে। বিয়ে হলো ওদের কিছু কাজ করতে হয়, এর জন্য ওদের জন্য আলাদা একটা কেবিন থাকতে হয়। সেজন্য এইসব কিছু সবে চলে যাওয়ার পর তোমাদের একটা কথা বলি, এখন তোমাদের কাজ হবে এক রাতের মধ্যে ওই কেবিনে যা কিছু আছে সব কিছু এই রুমে নিয়ে আসবে। আর কিভাবে আনবে জানি না, সকালের মধ্যে এসে যেন সব কিছু দেখতে পাই। কিন্তু স্যার, এতে তো রুম কিছুটা ছোট্ট হয়ে যাবে। তাতে আমার কোনো সমস্যা নেই, যা বলেছি তাই করো। এখন মাত্র 5টা বাজে, এখন অনেক সময় আছে তোমাদের হাতে। সব কিছু তৈরি করে রেখো। আর এরা যদি সকালে আসে ওকে এই রুমে বসতে বলবে, আর তার সাথে এখন থেকে আমার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে না যেতে পারে। তাই হবে স্যার। ওখান থেকে চলে আসে। এইদিকে লোক এনে কাজ করাতে থাকে। মোটামুটি 6 ঘন্টায় কাজ শেষ করে ফেলে। তারপর সব কিছু ওখানে নিয়ে যায়, আর এমনভাবে ডিজাইন করা হয় যখন তখন তা খুলে ফেলা যাবে। সব কিছু ঠিক করে নেয়। পরের দিন সকালে এরা অফিসে এসে ওর কেবিন খুঁজতে থাকে। আবার কেবিন কোথায়? ম্যাম, আপনার কেবিন স্যারের রুমে নিয়ে যাওয়া হয়েছে। আপনি সরাসরি ওই রুমে চলে যান, আর আজকের থেকে ওখানে বসে কাজ করবেন, আর স্যারের সাথে যাবেন। স্যার যেখানে যাবে সেখানে আপনাকেও যেতে হবে। বুঝতে পেরেছি। এরা ওর রুমে গিয়ে ওর কেবিনে বসে অপেক্ষা করতে থাকে। সকালবেলায় আকাশ যখন অফিসে আসে তখন দেখে এরা শাড়ি পরে এসেছে, আর কোমরটা এখনও দেখা যাচ্ছে। উফ, ওর কোমরে থাকা তেলটা বারবার আমাকে কাছে টানে। আজকে ওকে কারো সামনে আসতে দেওয়া যাবে না। ওকে এই রুমে রাখবো, যখন লোক আসবে, যখন কেউ থাকবে না তখন ওকে সামনে রাখবো। যেই ভাবা সেই কাজ ইরাকে ডেকে পাঠায়। স্যার ডেকেছেন? হুম, এখানে বসে কাজ করুন। কেন স্যার? আমি তো ওই রুমে কাজ করতেছি। আপনি কি জানেন একজন পিয়ের কাজ কি? তার বসের পাশে থেকে ওনাকে সাহায্য করা। তাহলে স্যার আমি আপনার পিছনে থাকি? পিছনে থাকতে হবে না, সামনেই থাকুন। আমি যখন বলবো তখন আপনার ডেস্কে গিয়ে বসে পড়বেন। তা কাল আমার সাথে দেখা কেন করেনি? স্যার আপনি তো অনেক ব্যস্ত ছিলেন, সেই জন্য আর দেখা করিনি। আচ্ছা, এখন কাজ করুন। আপনার পরিবারে কে কে আছে আর থাকেন কোথায়?
এইসব জেনে আপনি কি করবেন? অফিসে সবার বাসার ঠিকানা আছে, কিন্তু আপনার তো ঠিকানা জানতে হবে। ইরা এবার আর কিছু বলতে পারল না, ঠিকানা বলে দিল। কেননা কোনো কিছু করার ছিল না। এদিকে কাকে যেন আকাশে ঠিকানা দেয় সব কিছু দেখার জন্য বলে। এইদিকে বিকালবেলায় লোকটা সব কিছু জানে আকাশকে। সবটা শুনে আকাশে খারাপ লাগলো, কেননা এরা বাসে একা একা থাকে, তার উপরে জায়গায় অনেক পকেটে ছেলেও থাকে, তাই কোনো রিস্ক নিতে চায় না সেজন্য। তোমার বাসায় কালকে ড্রাইভার পাঠিয়ে দিব। তোমার ব্যাগপত্র গুছিয়ে ড্রাইভারকে দিয়ে দিবে। ড্রাইভার তোমাকে অফিসে নামিয়ে দিয়ে ব্যাগ আমার বাসায় দিয়ে আসবে। স্যার, আপনার বাসাতে কেন? আমি আপনার বাসায় কেন থাকবো? তুমি আমার পিএ, যদি রাতে কাজ করতে হয় তখন কি সব কাজ একা একা করবো নাকি? শালার বজ্জাত একটা। কিছু বললেন? স্যার, বলছিলাম কি, এই কথাটা যদি জানাজানি হয় তাহলে তো বুঝতে পারছেন আমার কতটা ক্ষতি হয়ে যাবে। সবাই বলবে বিয়ে হয়ে স্যারের সাথে স্যারের বাড়িতে থাকে। আশা করি বাকিটা আপনি বুঝতে পেরেছেন। কে কি বললো তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে যা বলেছি তা করবে। ঠিক আছে স্যার, তাই করব। পরের দিন আকাশের কথা মতো সব করতে থাকে। এইদিকে আকাশ ওর কাজের লোকেদের বলে দেয় রুম ভালো করে ঠিক করে রাখার জন্য। এইদিকে বিকালে আকাশ ইরাকে নিয়ে বাড়িতে ফিরে। বাড়িটা দেখে ইরা তো অনেক খুশি হয়। তারপর ইরাকে ওর রুমটা দেখিয়ে দেয়। ইরা রুমে গিয়ে রেস্ট নেয়। চিন্তা করবে না, যা কিছু আছে ব্যবহার করতে পারেন। এর জন্য বেতন থেকে কোনো টাকা কাটা হবে না। আমার বাসায় খাবেন আর থাকবেন। এটা শুনে ইরা নাচে তো হাসি দিয়ে দেয়। এইদিকে দেখতে দেখতে 2 মাস কেটে যায়। আবিরের অবস্থা এখন আগের মতো হতে থাকে, আর ইরাও আকাশের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে থাকে। অফিসে দুপুরে ইরা আর আকাশ খাবার খাচ্ছিল, তখন কোথা থেকে হুট করে ওখানে রকি চলে আসে। রকি এসে আকাশ ও ইরাকে একসাথে দেখে অবাক হয়। এ কি, তোরা এখানে? মিস্টার রকি, মুখ সামলে কথা বলবেন। এটা আপনার অফিস না, যেভাবে ইচ্ছা কথা বলে চলে যাবেন। তাহলে এখন এত কিছু হচ্ছে দুজনের মধ্যে? দেখ রকি, মুখ সামলে কথা বলবি। মুখ সামলে কথা কি বলবো বলো? একটা খারাপ মেয়ে তুই, নিজের বসের সাথে এসব করে বেড়াস? কথাটা বলার সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে গিয়ে রকিকে মারতে থাকে। কিছুক্ষণ মারার পর তোকে যদি আমার অফিসের আশেপাশে দেখি তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। তোরা দুজনের ভিতরে এসব করে বেড়াবি তা তো বুঝতে পারিনি। তুইও তো কম করিসনি, সে তানুকে বিয়ে করে নিলি। আমি ওকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি। আমি তো আকাশকে। আকাশকে কি? কিছু না, বেরিয়ে যা এখান থেকে। যাচ্ছি। তবে আকাশ, আমি কিন্তু তোকে কোনোভাবে ছাড় দেবো না, কথাটা মনে রাখিস। তুই আমার যতটা ক্ষতি করেছিস ঠিক সেভাবে আমিও তোর ক্ষতি করে যাব। তুই কি ভেবেছিস আমার ক্ষতি করে তুই পার পেয়ে যাবি? তা আমি কখনো হতে দেব না। তুই আর তানু তো আমার ক্ষতি সে কলেজ জীবন থেকে করে গেছিস। নতুন করে আর কি ক্ষতি করবি বল? তোর কাছ থেকে ইরাকে আর এই কোম্পানিকেও নিয়ে যাব। চেষ্টা করে দেখ পারিস কি না। এইদিকে রকি চলে যায়। রকি যখন বাসে ফিরে তখন তানু সবটা দেখে। কি কি হয়েছে তোমার? তোমাকে এইভাবে মারলো কে? আমাকে আকাশ মেরেছে। তোমার সাথে আকাশের দেখা হলো কি করে? তোমাকে তো পাঠিয়েছিলাম ওই লোকের সাথে কথা বলার জন্য, আর তুমি কি না? পুরো কথাটা তো শুনবে। ওই লোকটাই আকাশ। কথাটা শুনি তানু তো আরো বেশি অবাক হয়ে যায়। কি বলছো তুমি? এর চেয়ে বেশি কথা হলো, ইরা এখন আকাশের পিয়ে, আর ওদের দেখে মনে হচ্ছে ওরা একে আরেকজনের ভালোবাসে। না না, ওদের কোনোভাবে এক হতে দেওয়া যাবে না। ঠিক বলেছ, একটা ব্যবস্থা তো করতেই হবে ওদের জন্য। তাহলে প্ল্যান করে ফেলি, চল। এদিকে ওরা প্ল্যান করতে থাকে। এদিকে মাস পার হয়ে যায়, ইয়াকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন রকি নিজে আকাশকে কল দিয়ে জানায়, তার সাথে একটা ঠিকানা দেয়। আকাশ আবিরকে সবটা জানায়। আবির সবটা জেনে আকাশের সাথে যায় ওখানে। ওরা যাওয়ার পর দেখে রকি ইরার গলের ছুরি ধরে রেখেছে। প্লিজ ওকে ছেড়ে দে। তুই যা চাস আমি তোকে তাই দিব, তবু ইরার কোনো ক্ষতি করিস না। আমি জানতাম তুই ইরাকে অনেক ভালোবাসিস, তাই ওর কোনো ক্ষতি হতে দিবি না। তাই তোর সামনে একটা কাগজ রাখা আছে, সেটা সাইন করে দে।
কাগজে সাইন করে দিয়ে কাগজ রকির কাছে দেওয়ার বাহানা করে ছুরিটা সরিয়ে ফেলে কৌশলে। এরপর শুরু হয় মারামারি, আর এই মারামারিতে বাকিদের মেরে ফেলে রকি আর তানুকে বাঁচিয়ে রাখে। চাইলে তোদেরও মেরে ফেলতে পারতাম, কিন্তু তোরা বন্ধু ছিলি বলে বাঁচিয়ে রাখলাম। কিন্তু যদি কখনো এরকম কোনো কিছু করিস তাহলে আর বাঁচিয়ে রাখবো না। ওদের রেখে ওখান থেকে চলে আসে। এরপর গাড়িতে। ভালোবাসো আমাকে, তাই না? অনেক বেশি ভালোবাসি তোমাকে। তাহলে কেন বলনি এতদিন ধরে? ভয়ে যে বলতে পারিনি। আমি কি বাঘ নাকি অন্য কিছু যে তোমাকে খেয়ে ফেলবো? তার চেয়েও ভয়ঙ্কর। যেমন? এই যে একটা গরিব ছেলে কি ইরা চৌধুরী কখনো ভালোবাসবে? কথাটা শুনে আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে, আর আকাশকে বুকে টেনে নেয়। এখানেই গল্পটা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।